রোদ্দুরে ছেঁড়া মানচিত্র। লিখেছেন নীলুফা নাজমিন নীলা। পর্ব 15। রিনি টেবিলের এক কোণে বসে গভীর মনোযোগ দিয়ে স্কুলের বাচ্চাদের পরীক্ষার খাতা কাটছিল। খাতার পাতায় লাল কলমের আঁচড় দিতে দিতে সে নিজের অজান্তে মুচকি হাসছিল। ঠিক তখনই তার ফোনটা ভাইব্রেট করে উঠল। অপরিচিত একটা নাম্বার থেকে কল এসেছে। রিনি খাতা দেখা থামিয়ে ফোনটা হাতে নিয়ে কানে দিল। হ্যালো, কে বলছেন? ওপাশ থেকে ভেসে আসা কণ্ঠস্বরটা শোনা মাত্রই রিনির পুরো শরীর শক্ত হয়ে গেল। বুকের ভেতরে এক অদ্ভুত ঘৃণা আর তিক্ততা মোচড় দিয়ে উঠল। রৌশনারা বেগম কল করেছে। রিনি চোয়াল শক্ত করে বরফ শীতল কণ্ঠে বলল, আমাকে কেন কল করলে? ওপাশ থেকে রৌশনারা বেগম ধরা গলায় সুরে করুণ সুরেই বললেন, এভাবে কেন বলছিস মা? আমি তো তোর মা হই। রিনি একটা তাচ্ছিল্যর হাসি এসে বলল, না, আমার কোনো মা নেই। রৌশনারা বেগম কিছুক্ষণ চুপ থেকে কাপা গলায় বললেন, তুই নাকি তোর বাবার বাড়িতে থাকছিস? রিনি বিরক্ত হয়ে পাল্টা প্রশ্ন করল, হ্যাঁ, তাতে তোমার সমস্যা কোথায়? আমার বাবার বাড়িতে আমি থাকবো না তো কই থাকবো? রৌশনারা বেগম এবার তীক্ষ্ণ গলায় বললেন, তুই নিশ্চয়ই তোর বাবার থেকে প্রতিশোধ নেওয়ার জন্য ভালো সাজার অভিনয় করছিস, তাই না? আমি তোকে চিনি রিনি। মায়ের মুখে এমন কথা শুনে রিনি স্তব্ধ হয়ে গেল। নিজেকে সামলে নিয়ে তীব্র ঘৃণা ভরে কণ্ঠে বলল, না, তুমি ভুল। প্রতিশোধ নিতে নয়, বরং আমি জীবনের সঠিক পথটা বুঝতে শিখেছি। তোমার যদি বিন্দুমাত্র লজ্জা থাকে তবে দ্বিতীয়বার আমাকে আর কল দিবে না, বলে রিনি রেখে কলটা কেটে দিল। ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে এসে ঘন ঘন শ্বাস নিচ্ছে। নিজেকে শান্ত করার চেষ্টা করতেই দেখল অন্য একটা নাম্বার থেকে বারবার কল আসছে। স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটা তার খুব পরিচিত, মেহেরাব দেওয়ান। গত কয়েকদিনের তুলনার মাধ্যমে মেহেরাবের সাথে রিনির এক অদ্ভুত অথচ অম্লমধুর সম্পর্ক তৈরি হয়েছে। মেহেরাব সাধারণত তুলনার বিষয় ছাড়া রিনিকে কল দেয় না। বারবার কল দেখে রিনির মনে কু ডাকলো, তুলনার কিছু হয়নি তো? রিনি দ্রুত কলটা রিসিভ করলো। রিনি ফোনটা কানে ধরতে ওপাশ থেকে মেহেরাব ভারী এবং ভীষণ উদাস কণ্ঠে ভেসে এলো। মেহেরাব বলল, মিস রিনি, তুলনা বিকাল থেকে খুব অসুস্থ। গা কাঁপিয়ে জ্বর এসেছে ওর, ঔষধের ঘোরেও শুধু আপনার নামই ধরে ডাকছে, শুধু বায়না করছে আপনাকে একবার দেখার জন্য। কথাটা শোনা মাত্র রিনি বুকটা ধক করে উঠল। কলিজার ভেতরে যেন কেউ সূক্ষ্ম সূচ ফুটিয়ে দিল। এই অল্প কয়েকদিনেই এক অদ্ভুত সুতোয় তরুণার সাথে বেঁধে পড়েছে। তরুণা যেন রিনির জীবনের শরীরের কোনো একটা অংশ। রিনির চোখে সামনে তরুণার সেই মায়াবী হাসিমাখা মুখটা ভেসে উঠল, যা এখন জ্বরে ঘোরে বিবীর্ণ হয়ে আছে। রিনি আর একটি মুহূর্ত সময় নষ্ট করল না, শুধু ধরা গলায় বলল, আমি আসছি। বাহিরে তখন চুপ করে সন্ধ্যা নেমেছে। মিতু, নৌশি আর টিনা তিনজন মিলে বেশ খোশ গল্পে মজেছে। আলোচনার কেন্দ্রবিন্দু আদনান। নৌশি মুখ ফুলিয়ে অভিযোগের ঝুড়ি খুলে বসেছে। আদনান কেন সারাক্ষণ তার সাথে কিটকিট করে, কেন কথায় কথায় ঝগড়া বাঁধায়। নৌশি সেই সিরিয়াস অভিযোগে তুলে মিতু আর টিনা হেসে কুটি কুটি। কিন্তু এই হাসি ঠাট্টার মাঝেও মিতুর তীক্ষ্ণ চোখ এড়ালো না যে টিনা আজ একটু বেশি অন্যমনস্ক, গল্পে খেয়ে হারিয়ে ফেলেছে বারবার। গত 1 ঘন্টা ধরে এই নিয়ে 3বার ওয়াশরুমে গেল। এবারেও যখন টিনা বলল ওয়াশরুম থেকে আসছি বলে উঠে গেল, মিতু আর নৌশি একে অপরের দিকে অবাক হয়ে তাকালো। মিনিট কয়েক পর টিনা হাত মুখে পানি দিয়ে বেরিয়ে এলো। মিতু আর নৌশি লক্ষ্য করলো সিঁড়ি দিয়ে নামার সময় টিনা খুব সতর্ক আর ধীর পায়ে হাঁটছে, যেন পা ফেলতেও তার কষ্ট হচ্ছে। নেমে এসে ধপ করে সোফায় বসে পড়তেই মিতু কপালের চিন্তার ভাঁজ নিয়ে জিজ্ঞেস করলো, টিনা, শরীর কি খারাপ লাগছে? তুমি কি অসুস্থ? টিনা ফ্যাকাশে মুখে এক চিলতে হাসি দিয়ে বলল, না ভাবি, তেমন কিছু না, আমি ঠিক আছি। মিতু এবার একটু কড়া গলায় বলল, ঠিক আছো মানে? তাহলে ওভাবে গুটি গুটি পায়ে হাঁটছো কেন? আর বরাবরই বা কেন ওয়াশরুমে দৌড়াচ্ছ? সত্যি করে বলো তো, কি হয়েছে? টিনা একটা লম্বা শ্বাস নিয়ে সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করলো, ক্লান্ত স্বরে বলল, আসলে আমার ভালো লাগছে না ভাবি, কেমন যেন একটা অস্থিরতা কাজ করছে ভেতরে। টিনার চেহারায় ফুটে ওঠা অস্বস্তি দেখে মিতু আর দেরি করলো না। সে তীব্র গলায় বলল, অস্থির লাগছে যখন তখন এখানে বসে থেকো না, যাও রুমে গিয়ে একটু শুয়ে পড়ো। টিনা আবদারের সুরে বলল, থাক না ভাবি, তোমাদের সাথে আরও একটু বসি। মিতু এবার বড় বোনের মতো শাসন করে বলল, একদম না, আমি বললাম তো রুমে গিয়ে শুয়ে থাকবে, বড় বোনের কথা শুনতে হয়, যাও। টিনা আর তিরক্তি করল না। মিতু ভাবির এই ভালোবাসার মাখা ধমক শুনে টিনা মুচকি হাসল। নিজের রুমের দিকে পা বাড়ালো। নৌশি সোফায় বসে টিনার ফেলে যাওয়া ফোনটার দিকে তাকিয়েছিল। হঠাৎ স্ক্রিনে জ্বলে উঠল এক রাগী সাহেব নামটা। নৌশি মুচকি এসে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে আরিয়ানের উদ্গ্রীব কণ্ঠ ভেসে এলো, শ্যামালিনী। নৌশি গলা খাকারি দিয়ে বলল, দাদা ভাই, আমি নৌশি। ওপাশ থেকে আরিয়ান বলল, তুই? তোর বৌমনি কোথায়? ফোন ধরছে না কেন? বৌমনির শরীরটা মনে হয় ভালো নেই রে দাদা ভাই, কেমন জানি অস্থির লাগছিল বলল, তাই রুমে গিয়ে শুয়েছে। কি হয়েছে ওর? হঠাৎ শরীর খারাপ করলো কেন? আরিয়ানের গলার স্বর এবার বেশ গম্ভীর।
ঠিক জানি না, শুধু বলল ভালো লাগছে না। নৌশির কথা শেষ হওয়ার আগেই আরিয়ান ছোট্ট করে বলে, আচ্ছা ঠিক আছে, বলে কলটা কেটে দিল। নৌশি বুঝতে পারল ও পাশে আরিয়ানের মনে এখন ঝড় বইছে। প্রায় আধ ঘন্টার মধ্যে আরিয়ান ঝড়ের বেগে কলিং বেল বাজিয়ে বাসায় ঢুকলো। সবাই বসে নৌশিকে পাশ কাটিয়ে যেতে নিলে নৌশি অবাক হয়ে বলল, দাদা ভাই এত তাড়াতাড়ি চলে এলে যে? আরিয়ান সিঁড়ি থেকে পা বাড়াতেই সংক্ষেপে বলল, তোর বৌমনি কি রোমে? হ্যাঁ। নৌশি সিঁড়ি দিয়ে আরিয়ানের হন্তদন্ত হয়ে ওপরে যাওয়া দেখে মনে মনে হাসল। প্রিয়তমার সামান্য অসুস্থতার খবর শুনে যে মানুষটা পৃথিবীর সব কাজ ফেলে ছুটে এভাবে আসতে পারে, ভালোবাসা বোধহয় একেই বলে। আরিয়ান রুমে ঢুকে দেখল ঘরটা অন্ধকারাচ্ছন্ন। টিনার জানালার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। আরিয়ান পা টিপে টিপে গিয়ে পেছন থেকে আলতো করে টিনাকে জড়িয়ে ধরল। টিনা চমকে উঠল না, কারণ আরিয়ানের গায়ে সেই চেনা পারফিউমের ঘ্রাণ আর স্পর্শ তার অস্তিত্বে মিশে আছে। সে নিঃশব্দে মাথাটা এলিয়ে দিল আরিয়ানের চওড়া বুকে। আরিয়ান টিনার ঘাড়ের কাছে মুখ নিয়ে নরম কণ্ঠে শোধালো, তুমি নাকি অসুস্থ? টিনা একটা লম্বা শ্বাস ফেলে বলল, কে বলল? না তো, আসলে মুডটা একটু খারাপ ছিল, তাই হয়তো ওরা ভেবেছে আমি অসুস্থ। আরিয়ান এবার টিনাকে নিজের মুখোমুখি ঘুরিয়ে দাঁড় করালো। টিনার ক্লান্ত চোখের দিকে তাকিয়ে গম্ভীর মুখে বলল, কয়েকদিন ধরে দেখছি তুমি একই কথা বলছো, শুধু মুড অফ না, আমি খেয়াল করেছি তুমি ফ্যাকাশে হয়ে যাচ্ছ। শরীর কেমন লাগে? খুব দুর্বল লাগে, মাথা ঘোরে বা অন্য কিছু? চলো আগামীকাল কোনো ভালো ডক্টরের কাছে যাই। টিনা আরিয়ানের দুশ্চিন্তা দেখে আলতো করে ওর হাতটা ধরল। এত অস্থির হচ্ছেন কেন? তেমন কিছুই হয়নি, কিন্তু আপনি হঠাৎ এত তাড়াতাড়ি চলে আসলেন কেন? আরিয়ান এক মুহূর্ত টিনার চোখের দিকে তাকিয়ে রইল, তারপর টুপ করে ওর গালে একটা গভীর চুমু খেয়ে ফিসফিস করে বলল, আমার শ্যামালিনীর মন ভালো নেই, এটা জানার পর কি আমি আর অফিসে মন বসাই বলো? টিনা আদুরে গলায় বলল, জানতো, আগে ফ্রেশ হয়ে আসুন। আরিয়ান আর দেরি করলো না, চট জলদি ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। পরনে একটা হালকা নীল রঙের টি শার্ট। তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে সে খেয়াল করলো টিনা আগের মতোই জানালার পাশে চুপচাপ বসে আছে। বাহিরের আবছা আলোয় ওর মুখটা ভীষণ মলিন আর বিষণ্ণ লাগছে। আরিয়ানের বুকের ভেতরটা কেমন হাহাকার করে উঠল। সে পা টিপে টিপে টিনার সামনে মেঝেতে হাঁটু গেড়ে বসল। টিনা ছোট্ট দুটো হাত নিজের হাতের মুঠো নিয়ে নরম গলায় শুধালো, কি করলে আমার শ্যামালিনীর মন ভালো হবে বলো তো? টিনা উদাসীনভাবে জবাব দিল, কিছু না। মেয়েদের এই এক স্বভাব, মন খারাপ থাকলে যখন বলে কিছু না, তখন বুঝতে হবে সেই কিছু নাতে এর ভেতরে পৃথিবীর সব না বলা কথা লুকিয়ে আছে। এই মনও তার ভাষা পড়া যে বড় কঠিন, তা কেবল ভুক্তভোগী স্বামীরাই জানে। আরিয়ানের মাথায় হঠাৎ একটা দুষ্ট বুদ্ধি খেলে গেল। সে ঝটপট নিজের ফোনটা হাতে নিয়ে একটা ধুমধারাক্কা হিন্দি গান চালিয়ে দিল। এরপর কোনো ভূমিকা ছাড়া টিনার সামনে অদ্ভুত ভঙ্গিতে নাচতে শুরু করলো। টিনা যেন আকাশ থেকে পড়ল। আরিয়ানের মতো একজন গম্ভীর ব্যক্তি সম্পন্ন মানুষ সে কিনা এভাবে হাত পা ছুঁড়ে নাচছে। আরিয়ান কোনো প্রফেশনাল ড্যান্সার নয়, বরং তার স্টেপগুলো ছিল বেশ হাস্যকর। হাত পা ছোড়ার চোটে সে একবার হোঁচট খেতে খেতেও বেঁচে গেল। আরিয়ানের এই অদ্ভুত কষ্ট দেখে টিনা আর গম্ভীর থাকতে পারল না। তার সব অস্থিরতা এক নিমিষেই কর্পূরের মতো উবে গেল। সে কিলকিল করে শব্দ করে হেসে উঠল। হাসতে হাসতে টিনার দু চোখে জল চলে এলো। আরিয়ানের নাচ থামিয়ে হাঁপাতে হাঁপাতে টিনার একদম কাছে এসে বসল। ওর হাসি মাখা মুখটার দিকে তাকিয়ে বলল, আরও নাচতে হবে নাকি? টিনা হাসতে হাসতে মাথা নাড়িয়ে বলল, হুম, না আর নাচতে হবে না, এতেই হবে। আরিয়ান টিনার চিবুকটা উঁচিয়ে ধরে গম্ভীর নজরে তাকিয়ে বলল, মন ভালো হয়েছে এবার? টিনা পরম মমতায় আরিয়ানের দাড়ি ভরা মুখটা দুই হাতের তালুতে আগলে ধরল। তারপর নিচের নাকটা আরিয়ানের নাকের সাথে আলতো করে ঘষে ফিসফিসিয়ে বলল, এমন একজন রাগী সাহেব যার জীবনে আছে, তার শ্যামালিনী কি বেশিক্ষণ মন খারাপ করে থাকতে পারে? আরিয়ানের চোখ মুখে তখন একরাশ তৃপ্তি। বাইরে চিচি পোকার ডাক আর ঘরের ভেতরে এক চিলতে ভালোবাসা। রাতের নির্জন রাস্তা চিরে মেহেরাব দেওয়ানের গাড়িটা এগিয়ে চলেছে। স্টিয়ারিংয়ে হুইলের মেহেরাবের হাত দুটো স্থির, দৃষ্টি সামনে পিছতালা পথে। পাশে বসে থাকা রিনি জানালার বাইরে অন্ধকার দেখছে, কিন্তু তার মনটা পড়ে আছে তরুণার সেই ছোট্ট বিছানায়। সন্ধ্যা থেকে রাত 11টা পর্যন্ত সময়টা যেন চোখের পলকে কেটে গেল। তরুণার শরীরের উত্তাপ রিনি নিজের হাতের তালুতে অনুভব করেছে। মেয়েটা চড়ে করে বারবার রিনিকে আঁকড়ে ধরছিল, যেন রিনি চলে গেলেই তার সবটুকু নিরাপত্তা হারিয়ে যাবে। আসার সময় তরুণার সেই আকুতি, আম্মু তুমি যেও না, তোমাকে ছাড়া থাকতে আমার কষ্ট হয়। তারপর তরুণাকে ঘুম পাড়িয়ে দিয়ে রিনি চলে এসেছে। ঘুম থেকে উঠে নিশ্চয় সে রিনিকে খুঁজবে। তরুণার সেই কথা এখনও রিনির কানে তীরের মতো বাজছে। রিনি নিজেই অবাক লাগছে। একসময় যে রিনি শিশুদের চঞ্চলতা সহ্য করতে পারত না, আজ সেই রিনির চোখের কোণে ভিজে উঠেছে এক অবুঝ শিশুর মায়ার। তরুণার সাথে তার কোনো রক্তের টান নেই, অথচ নারীর স্পন্দন যেন মিলেমিশে এক হয়ে গেল। রিনি জানালার দিকে মুখ ফিরিয়ে নিঃশব্দে চোখের জল মুছছে। তার মনে কেবল একটাই হাহাকার,
এই মায়া হয়তো ক্ষণস্থায়ী, সারা জীবন তো টুন্নার পাশে থাকা হবে না। গাড়ির নিস্তব্ধতা ভেঙে মেহেরাব হঠাৎ গম্ভীর কিন্তু নরম গলায় বলে উঠল, কোনো কারণে কি আপনি আপসেট মিস রিনি? রিনি দ্রুত নিজেকে সামলে নিল, মেহেরাবের দিকে না তাকিয়ে ধরা গলায় বলল, না তেমন কিছু না, টুন্নার শরীরটা দেখে খারাপ লাগলো, এই যা। মেহেরাব আর কথা বাড়ালো না। রিনি এবার সাহস সঞ্চয় করে প্রথমবারের মতো মেহেরাবের দিকে পূর্ণ দৃষ্টিতে তাকালো। রাতের ল্যাম্পপোস্টের হলুদ আলো মেহেরাবের তীক্ষ্ণ নাকে আর চিবুকে এসে পড়েছে। লোকটা নিঃসন্দেহে প্রচণ্ড সুদর্শন এবং ব্যক্তিত্ব সম্পন্ন, কিন্তু তার চোখের গভীরে এক অদ্ভুত একাকিত্ব লুকিয়ে আছে। রিনি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, দ্রুত চোখ ফিরিয়ে নিল। গাড়িটা একসময় হাওলাদার বাড়ি গেটে এসে থামল। এত রাতে রিনি আর মেহেরাবকে ভেতরে আসা সৌজন্যতা দেখালো না, কারণ সে জানে বাড়িতে তরুণা একা আর অসুস্থ। মেহেরাব শুধু ছোট্ট একটা কৃতজ্ঞতার সূচক মাথা নেড়ে গাড়ি ঘুরিয়ে চলে গেল। রিনি ধীর পায়ে বাড়ির ভেতরে ঢুকে নিজে ঘরে এলো। কাপড় বদলে বিছানায় শুতেই হঠাৎ একটা চিন্তা তার মাথায় বিদ্যুৎ খেলে যাওয়ার মতো এলো। মেহেরাব আর তরুণাকে নিয়ে এমন এক ভাবনা যা হয়তো তার জীবনের সব সমীকরণ বদলে দিতে পারে। কিন্তু পরক্ষণেই সে মাথা ঝাঁকিয়ে সে চিন্তায় ঝেড়ে ফেলার চেষ্টা করলো। নিজে মনে বিড়বিড় করে উঠল, না এটা ঠিক হবে না রিনি, তুমি বড্ড বেশি ভেবে ফেলেছ। রাত তখন গভীর নিশীথ, বাইরের নিস্তব্ধতা ভেঙে মাঝে মাঝে দু একটা কুকুরের কান্নার শব্দ শোনা যাচ্ছে, যা রাতের নিস্তব্ধতাকে আরও রহস্যময় করে তুলেছে। মির্জা বাড়ির সবাই হয়তো এতক্ষণ গভীর ঘুমে আচ্ছন্ন, কিন্তু টিনার দুই চোখে ঘুমের লেশমাত্র নেই। সে বিছানায় এপাশ ওপাশ করলো অনেকক্ষণ, কিন্তু এক অদ্ভুত অস্থিরতা আর অজানা টেনশন তাকে কিছুতেই শান্ত হতে দিচ্ছে না। বুকের ভেতরটা কেমন যেন টিপটিপ করছে, একদিকে ভয়ে, অন্যদিকে এক শিহরণ জাগানিয়া অনুভূতি। টিনা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। অস্থির পায়ে রুমের এ মাথা থেকে ও মাথা পায়চারি করতে লাগলো সে। বার কয়েক আরিয়ানের শিওরে গিয়ে দাঁড়ালো, ইচ্ছে হলো ডাক দিয়ে জাগিয়ে তোলে, কিন্তু পরক্ষণই থমকে গেল। লোকটা সারাদিন অফিসে হাড় ভাঙা খাটুনি খেটেছে, এখন তার গভীর ঘুমের প্রয়োজন। ঘড়ি কাটা তখন রাত 3টার ঘর ছুঁই ছুঁই। হাঁপিয়ে ওঠে ত্রিনা বেলকনিতে গিয়ে দাঁড়ালো। বাইরের আকাশটা আজ অদ্ভুত সুন্দর, রূপালি চাঁদের আলোয় চারিদিক থেকে সেতু দুধসাদা চাদরে ঢাকা পড়েছে। এই অপার্থিব সৌন্দর্য থেকে ত্রিনার মনটা আরও উচাটন হয়ে উঠল। হঠাৎ নিজের পেছনে কারো ছায়া আর তপ্ত নিঃশ্বাস অনুভব করতেই সে আতকে পেছনে ফিরে তাকালো। দেখলো আরিয়ান অবচারে চড়ে দাঁড়িয়ে আছে, চোখে এখনো ঘুমের ঘোর। আরিয়ান ভাঙা গলায় শান্ত স্বরে জিজ্ঞেস করলো, এখনো ঘুমাওনি তুমি? ঘুম হচ্ছিল না। আরিয়ান টিনার চোখে চোখ রেখে প্রশ্ন করলো, কেন, কোনো সমস্যা হচ্ছে? টিনা দৃষ্টি সরিয়ে নিয়ে মৃদু স্বরে বলল, জানি না কেন জানি ঘুম চোখে আসছে না। আরিয়ান এগিয়ে এসে টিনার পাশে দাঁড়ালো, এক হাতের শক্ত বাঁধনে নিচের শরীরের সাথে ওকে লেপটে নিল। রাতের এই শীতল বাতাসে আরিয়ানের দেহের ওম পেয়ে টিনার যেন কিছুটা শান্তি পেল। আরিয়ান ওর কপালে ঠোঁট ছুঁয়ে বলল, ঘুম হচ্ছিল না তো আমাকে ডাকলেই পারতে, একা একা এভাবে দাঁড়িয়ে আছো কেন? টিনা অপরাধীর মতো মুখ করে বলল, আপনি খুব ঘুমাচ্ছিলেন তাই ডাকিনি। আরিয়ান মুচকি হেসে ওর চিবুকটা একটু উঁচিয়ে ধরল, আমি ঘুমিয়েছিলাম বলে কি আমার প্রিয়তমা আমাকে ডাকতে পারবে না? টিনা আরিয়ানের বুকে মাথা রেখে ফিসফিস করে বলল, কেমন যেন লাগছে, একটু ভালো লাগছে আবার খুব অস্থির অস্থিরও লাগছে, ঠিক বুঝতে পারছি না। আরিয়ান ওর চুলে বিলি কেটে দিয়ে হাসল, এটা আবার কেমন রোগ শ্যামালিনী, ভালো লাগা আর অস্থিরতা কি একসাথে চলে? টিনা আরিয়ানের শার্টের বোতাম নিয়ে খেলতে খেলতে দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি শুধু সকাল হওয়ার অপেক্ষায় আছি। আরিয়ান অবাক হয়ে টিনার দিকে তাকালো, তার চোখে মুখে কৌতূহল। সে কিছুটা সংশয়ের সুরে বলল, সকাল হওয়ার অপেক্ষায় মানে কোনো স্পেশাল জায়গায় যাবে নাকি? টিনা আরিয়ানের দিকে ফিরে তার দুহাতে আরিয়ানের গলা জড়িয়ে ধরল, এক রহস্যময় হাসি ঠোঁটে ঝুলিয়ে বলল, হুম, তবে আগামীকাল আপনাকে যা বলবো তাতে আমার মনে হয় আপনি দুনিয়ার সবচেয়ে খুশি হবেন। আরিয়ান ছোট বাচ্চাদের মতো বায়না ধরে বলল, আরে এখনই বলো না, এত সাসপেন্স রাখা ঠিক হবে? টিনা তার নাক দিয়ে আরিয়ানের নাকে আলতো করে ঘষা দিয়ে বলল, আগামীকাল। আরিয়ান হার মেনে নিল। টিনা হঠাৎ আকাশের দিকে তাকিয়ে আনমনে বলল, আমার না এই মুহূর্তে খুব নদীর পাড়ে বসে থাকতে ইচ্ছে হচ্ছে। আরিয়ান তাৎক্ষণিক উৎসাহিত হয়ে বলল, চলো যাই, এখান থেকে কিছুটা দূরে একটা নদী রয়েছে, এই যোজনায় নদীটা দারুণ দেখাবে। টিনা খুব খুশি হলেও পরক্ষণে থেমে গেল। চারিদিকে নিস্তব্ধতা আর সময়ের কথা ভেবে মাথা নাড়ল, না থাক, এত রাতে যাওয়া ঠিক হবে না। আরিয়ান হাসলো, ট্রিনার কপালে একটা চুমু খেয়ে বলল, আচ্ছা মহারানী, আপনি যাহা বলিবেন তাহাই সই। তারা দুজন বেলকনিতে ঝোলানো তলনাটাই গিয়ে বসল। চারিপাশে নিঝুম, শুধু মাঝে মাঝে বাতাসের শস্য শব্দ। দুজনের দৃষ্টি আকাশের অগন্তি তারার দিকে। আরিয়ান সহসা ট্রিনার কাঁধে মাথা রেখে আবেগপ্রবণ গলায় বলল, তুমি জানো না শ্যামালিনী, তুমি আমার ঠিক কতটা প্রিয়। আমি কোনোদিন ভাষায় তা ব্যাখ্যা করতে পারবো না। মাঝে মাঝে ভাবি, তুমি কি আমায় কোনো জাদু করেছো? টিনা আরিয়ানের কথা শুনে খিলখিল করে হেসে উঠল, বলল, করেছি। একটা গান বলবেন? খুব গান শুনতে ইচ্ছে করছে আপনার গলায়। আরিয়ান বলল, তুমি বলো, আমি শুনছি। টিনা আবদার করলো, চলুন না একসাথে বলা যাক।
রাতের নিস্তব গভীর নীরবতা ভেঙে আরিয়ান আর টিনা গুনগুন করে গান ধরল। সুর মিলেমিশে একাকার হয়ে গেল সেই রূপালী জ্যোৎস্নায়। कसम है तुम्हें तुम अगर तुमसे रूठे रहा सांस जब तक ये बंधन न टूटे तुम्हें दिल दिया है ये वादा किया है तुम्हारी सनम मैं तुम्हारी रहूंगा सदा। আচ্ছা, যারা আমার গলায় গান শুনতে চাও বলো যে আপু এভাবে গান বইলো না, একটু সুর দিয়ে বলো। আই এম সরি টু সে আমি সুর দিতেই পারি না, আমার সুর আসে না। গান শেষ হওয়ার পর এক অদ্ভুত নীরবতা নেমে এলো। আরিয়ান টিনার কপালে দীর্ঘক্ষণ ঠোঁট ছুঁয়ে রাখলো। নদীর তীরে যাওয়া না হলেও এই বেলকুড়ি দোলনায় বসে তারা যেন ভালোবাসার এক অগাধ সমুদ্রে হারিয়ে গেল। টিনা মনে মনে ভাবল কালকের সকালটা সত্যি এক নতুন পৃথিবী নিয়ে আসবে তাদের জীবনে। সকাল সকাল টিনা আজকে ভীষণ খুশি। মেয়েটার চোখে মুখে আজ যেন এক অলৌকিক আভা, এক অদ্ভুত প্রশান্তি। তার যে কেউ তার দিকে তাকালেই বুঝতে পারছে কোনো বড় খুশির খবর তার মনে দোলা দিচ্ছে। পরিবারে অনেকেই কৌতূহল করে জিজ্ঞেস করছে, কিন্তু টিনা শুধু রহস্যময় এক চিলতে হাসি হেসে এড়িয়ে গেছে। তার এই অহেতুক লাজুক ভাবটা যেন আজ একটু বেশি চোখে পড়েছে। টিনা এক কাপ ধোয়া ওঠা কফি বানিয়ে ধীর পায়ে সিঁড়ি দিয়ে উপরে নিচে ঘরে গেল। রুমে ঢুকে দেখলো আরিয়ান এখনো অঘুরে ঘুমোচ্ছে। বিছানায় একদম উপর হয়ে শুয়ে আছে সে। টিনা কফির মগটা পাশের বেডের সাইড টেবিলে রাখলো। এরপর আলতো করে আরিয়ানের এলোমেলো চুলে হাত রেখে নরম গলায় ডাকলো, শুনছেন? একটু উঠুন না। আরিয়ান টিনার ডাকে চোখ মেলল না ঠিকই, তবে তার হাতের স্পর্শ পেয়ে ঘুমে করেই ঘুরে টিনার ওড়ুতে মাথা রেখে আরও গুটিসুটি মেরে শুয়ে রইল। টিনা এবার আরও আদরিপনা দেখে মুচকি হাসল। সে যখন পরম মমতায় আরিয়ানের কপালে হাত বুলিয়ে বড় কোনো কথা বলতে যাবে, ঠিক তখনই আরিয়ানের ফোনটা কর্কশ শব্দে বেজে উঠল। আরিয়ান বিরক্তি নিয়ে ফোনটা হাতে নিয়ে কানে ধরল। আধো ঘুমে থাকা গম্ভীর গলায় বলল, হ্যালো, আরিয়ান স্পিকিং। ওপাশ থেকে অফিসের ম্যানেজারের জরুরি কল। আরিয়ান কিছুক্ষণ চুপ থেকে ওপাশের কথাগুলো শুনল। তার কপালে চিন্তার ভাঁজ পড়ল। কিছুক্ষণ পর সংক্ষিপ্ত উত্তর দিয়ে সে কলটা কেটে দিল। এরপর অলসতা ছেড়ে বিছানায় উঠে বসল। উদ্দীপ্ত চোখে তার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কোনো সমস্যা হয়েছে? আরিয়ান একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ, অফিসে যেতে হবে। বিদেশি ক্লায়েন্টরা যাচ্ছে, মিটিংয়ে যেন এখনই হয়। আজই তাদের ফ্লাইটের সময়, তাই বড় তাড়া দিচ্ছে। টিনার মুখটা মুহূর্তেই কিছুটা মলিন হয়ে গেল। তার বুকের ভেতরে সযত্নে রাখা সেই আনন্দের খবরটা জানানোর মুহূর্তটা যেন আবারও থমকে গেল। সে নিচু স্বরে বলল, এখনই যেতে হবে? আরিয়ান ঘড়ির দিকে তাকিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এখনই বেরোতে হবে। বলেই সে দরজার দিকে এগোতে গিয়ে হঠাৎ থমকে দাঁড়ালো। টিনার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে কৌতূহল স্বরে বলল, ও হ্যাঁ, তুমি তো কাল রাত থেকে কি যেন বলবে বলেছিলে, বলো না এখন কি এমন কথা? টিনা বিছানা ছেড়ে উঠে দাঁড়ালো। তার ঠোঁটের কোণে এক চিলতে হাসি। সে নিচের ভেতরকার চাপাতলটুকু সামনে নিয়ে মাথা নেড়ে মৃদুস্বরে বলল, না এখন না, আগে আপনি অফিস থেকে ফিরুন, তারপর শান্তিতে বলবো। আরিয়ান আর জোরাজোরি করলো না। সে জানে টিনা এখন যখন একবার বলেছে বলবে না, তখন তাকে দিয়ে কথা বের করা কঠিন। সে চটজলতে রেডি হয়ে ডাইনিং টেবিলের সামান্য নাস্তা মুখে দিয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেল। আর টিনা বারান্দায় দাঁড়িয়ে তার গাড়ি চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে রইল। এখন বিকেল প্রায় 5টা। সারাটা দিন টিনার জন্য যেন এক অন্তহীন প্রতীক্ষার মতো কেটেছে। মনির কোহিনী সব যত্নে রাখা সেই গোপন আনন্দটা কাউকে বলতে না পেরে তার ভেতরটা ছটফট করেছে। এক অদ্ভুত অস্থিরতা তাকে ঘিরে ধরলেও সে বরাবর নিজেকে এই বলে শান্ত রেখেছে যে রাতে আরিয়ান ফিরলে সে খুব সুন্দর করে গুছিয়ে খবরটা তাকে দেবে। টিনা ড্রয়িং রুমের সোফায় বসে জানালার বাহিরে তাকিয়েছিল। গোধূলির স্নান আলোয় আকাশটা কেমন মায়াবী দেখাচ্ছে। হঠাৎ তার ভীষণ ইচ্ছে হলো আরিয়ানের গলার স্বর শুনতে। ফোনের কন্ট্যাক্ট লিস্ট থেকে আরিয়ানের নাম্বারটা বের করে কল দিল সে। দুবার রিং হতেই ওপাশ থেকে আরিয়ানের সেই অতি পরিচিত গম্ভীর অথচ অসম্ভব মিষ্টি কণ্ঠস্বর ভেসে এলো, শ্যামালিনী। টিনা এক মুহূর্ত নীরব থেকে খুব শান্ত স্বরে জিজ্ঞেস করল, কখন আসবেন? আরিয়ান নরম সুরে উত্তর দিল, এই তো কাজ প্রায় শেষের দিকে, তবে মিটিংয়ের পর কিছু ফর্মালিটিস বাকি আছে, তাই ফিরতে ফিরতে বেশ অনেকটাই রাত হবে আজ। টিনার মনটা একটু বিষণ্ণ হয়ে গেলেও সে নিজেকে সামনে নিয়ে সংক্ষিপ্ত উত্তর দিল, আচ্ছা। টিনার এই ছোট্ট উত্তরের পেছনে লুকিয়ে থাকা অভিমান আরিয়ান ঠিকই টের পেল। সে তাৎক্ষণিক কুণ্ঠিত স্বরে বলল, কি হলো, তোমার মন খারাপ? তুমি বললে আমি সব কাজ পেলে এখনই চলে আসবো। টিনা মনে মনে একটু হাসলো। লোকটা তাকে কতটা গুরুত্ব দিলে সব কাজ তুচ্ছ করে ছুটে আসতে সে নিজেকে সংবরণ করে বলল, না না, পাগল হয়েছেন, আপনি কাজ শেষ করেই আসুন, আমি আপনার জন্য অপেক্ষা করছি। আচ্ছা, নিজের খেয়াল রেখো। এভাবেই কিছুক্ষণ অসংলগ্ন কথা বলে তারা কলটা কেটে দিল। টিনা ফোনটা বুকের কাছে জড়িয়ে ধরে সোফায় হেলান দিয়ে চোখ বন্ধ করল। সন্ধ্যা তখন 6:30। বাহিরের আকাশে গোধূলির রেশটুকু মুছে গিয়ে অন্ধকারের চাদর নামতে শুরু করেছে। আরিয়ান সারাদিনের ক্লান্তি আর ব্যস্ততা শেষে মাত্রই বাড়ি ফিরল। ড্রয়িং রুমে পা রাখতেই দেখল সোফায়
বাড়ির বড়রা সবাই বসে গল্প করছেন, কিন্তু তার চোখে খুঁজছে অন্য কিছু। সে ত্রিনাকে কোথাও দেখতে পেল না। আরিয়ান ঘড়ির দিকে একবার তাকালো, বেশ অবাক হয়ে জিজ্ঞেস করলো, টিনা কোথায়? ওকে তো দেখছি না। মাইমুনা বেগম ছেলের দিকে তাকিয়ে শান্ত স্বরে বললেন, টিনা তো তার বাবার বাড়ি গিয়েছে রে। মায়ের কথা শুনে আরিয়ান অবাক হলো। সকাল থেকে মেয়েটা তাকে কতবার কল করলো, তাড়াতাড়ি আসতে বলল, অথচ সে নিজেই এখন বাড়িতে নেই। আরিয়ান বলল, বাবার বাড়ি গিয়েছে মানে? আমাকে একবারও জানালো না যে? মাইমুনা বেগম বললেন, আসলে ওমর হাওলাদার কল দিয়েছিলেন ত্রিনার ফোনে। তিনি নাকি মেয়েকে দেখার জন্য খুব অস্থির হয়ে পড়েছিলেন, তাই ত্রিনা আর না করতে পারেননি, বাবার কথা শুনে ওখানে চলে গেল। আরিয়ান এবার একটু গম্ভীর হয়ে জিজ্ঞেস করলো, টিনা কি একা গিয়েছে? হ্যাঁ, একাই গেল। একা কেন গেল? বাড়িতে কি আর কেউ ছিল না যাওয়ার মতো? মাইমুনা বেগম বললেন, বাড়িতে তখন আসলে তেমন কেউ ছিল না। নৌশি আর মিতু আগে থেকে শপিং মলে গিয়েছিল, আর বাড়ির পুরুষরা তোমরা সবাই তো কাজের প্রয়োজনে বাইরে ছিলেন। আরিয়ানের বুকের ভেতরটা কেমন যেন খচখচ করে উঠল। একে তো রাতের বেলা, তার ওপরে টিনার শরীর আর মনের যে অবস্থা, তাতে ওর একা যাওয়াটা একদমই পছন্দ হলো না আরিয়ানের। সে কাঁধের ব্যাগটা সোফায় রেখে কোনো রকমে ছুঁড়ে ফেলেই বলল, আচ্ছা মা, আমি তাহলে ওখান থেকে টিনাকে নিয়ে আসছি। মাইমুনা বেগম কিছু বলার আগেই আরিয়ান দ্রুত কদমে বেরিয়ে গেল। গ্যারেজে গিয়ে স্টার্ট দিল গাড়িতে। এক হাতে স্টিয়ারিং ধরে অন্য হাতে পকেট থেকে মোবাইলটা বের করলো সে। তড়িঘড়ি করে টিনার নাম্বারে কল করে দিল। আরিয়ান টিনার নাম্বারে বার কয়েক চেষ্টা করলো, কিন্তু প্রতিবারই যান্ত্রিক কণ্ঠে ভেসে আসছে, আপনার ডায়ালকৃত নাম্বারটি বর্তমানে বন্ধ আছে। বুকের ভিতরে ধক করে উঠল তার। অস্থিরতা নিয়ে সে এবার সরাসরি ওমর হাওলাদারের নাম্বারে কল দিল। ফোন রিসিভ হতেই আরিয়ান দ্রুত সালাম জানিয়ে কুর্নিশ বিনিময় করে নিয়ে বলল, বাবা টিনার কাছে কি ফোনটা একটু দেওয়া যাবে? ওর নাম্বারটা বন্ধ পাচ্ছি। ওপাশ থেকে ওমর হাওলাদারের অবাক কণ্ঠস্বর ভেসে এলো, আমি তখন হাসপাতালে একটা কাজে এসেছি। টিনা কি হাওলাদার বাড়িতে গিয়েছে নাকি? আরিয়ান গাড়িতে উঠতে গিয়েও দরজায় হাত রাখা অবস্থায় পাথরের মতো জমে গেল। হৃৎপিণ্ড যেন এক মুহূর্তের জন্য থমকে দাঁড়িয়েছে। সে শুকনো গলায় বলল, আপনি না টিনার ফোনে কল দিয়ে বললেন যে আপনি মেয়েকে দেখতে চান, তাই তো ও আপনার বাড়ির উদ্দেশ্যে বের হলো। ওমর হাওলাদার এবার আরও বেশি বিস্মিত হয়ে বললেন, কই, আজ তো সারাদিন টিনার সাথে আমার একটাবারও কথা হয়নি। আমি তো ওকে কল দেইনি। আরিয়ানের কপালে মুহূর্তে বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করলো। এসি থাকা সত্ত্বেও তার পুরো শরীর যেন আগুনের মতো তপ্ত হয়ে উঠেছে। অজানা এক আশঙ্কায় বুকটা দূর করছে তার। সে এবার কাপা হাতে কল দিল রিনির নাম্বারে, কিন্তু রিনিও যা জানালো তাতে আরিয়ানের পায়ের তলা থেকে মাটি সরে গেল। রিনি স্পষ্ট বলল যে টিনা সেখানে যায়নি। আরিয়ানের পুরো শরীর এবার থরথর করে কাঁপছে। মাথার রগগুলো যেন রাগে আর আতঙ্কে চিড়ে যাচ্ছে। বুকের ভেতর আত্মাটা যেন খাঁচায় বন্দি পাখির মতো ছটফট করছে। এক ভয়াবহ শূন্যতা তাকে গ্রাস করে দিচ্ছে। টিনা তাহলে কোথায় গেল? কার কথা সে বাড়ি থেকে বের হলো? আর ওমর হাওলাদারের নাম করে কার এত বড় সাহস যে তাকে এভাবে ফাঁদে ফেললো? আরিয়ান স্টিয়ারিংয়ের হুইলে সজোরে একটা খুশি মারল। তার সামালিনী কি তবে কোনো বড় বিপদে পড়েছে? এই অন্ধকার রাতের শহরটা যেন আরিয়ানের কাছে এক বিশাল গোলকধাতা মনে হতে লাগলো। চারিদিকে মৃত্যুপরীর মতো পিনপতন নীরবতা, একটি জর্ণশীর্ণ স্যাঁতসেঁতে বদ্ধঘর। দেওয়ালগুলোর প্লাস্টার খসে গিয়ে কঙ্কালসার ইটের পাঁচর বেরিয়ে পড়েছে। পুরো ঘরটা গা ছমছমে অন্ধকারে ডুবে আছে। শুধু মাথার উপরে একটি লাল বাল্ব টিমটিম করে জ্বলছে। রুমের ঠিক মাঝখানে মেঝের উপরে পড়ে আছে কালো শাড়ি পরিহিত একটি নিথর দেহ। হঠাৎ ভারী লোহার দরজাটা প্রচণ্ড শব্দে খুলে গেল। বাইরে এক চিলতে আলো এসে সরাসরি আছড়ে পড়ল তার দেহটির ওপরে। ফুটে উঠল এক লম্হায় টিনার সেই মায়াবী অথচ বিধ্বস্ত শ্যামলাবরণ চেহারা। তার ঠোঁটের কোণ বেয়ে গড়িয়ে পড়া রক্ত শুকিয়ে কালচে হয়ে গেছে। কারো পায়ের শব্দে টিনা যন্ত্রণায় কুকড়ে উঠে আলতো করে চোখ মেলল। তিনি হাত দুটো তার পেটের সাথে মিলিয়ে বাঁধা। মুখের ভিতরে একটি রুমাল শক্ত করে গুজে দেওয়া হয়েছে, যাতে তার কোনো আর্তনাদের দেওয়াল ভেদ করে বাইরে যেতে না পারে। একসময় পরিপাটি চুলগুলো আজ ধুলো আর ঘামে চট পাকিয়ে আছে। মেঝেতে লতার মতো পড়ে থাকা ট্রিনা অনেক কষ্টে কার উঁচু করে সামনে তাকালো। সামনে তাকাতেই চোখের মনি স্থির হয়ে গেল। শরীরের সমস্ত রক্ত যেন এক নিমেষেই হিম হয়ে গেছে। বিষাক্ত সাপের মতো সামনে দাঁড়িয়ে আছে তার সৎমা রওশনারা বেগম আর তার কুখ্যাত সৎ মামা খলিল। টিনা আবার ছটফট শুরু করলো। বাঁধন ছিঁড়ে বেরিয়ে আসার এক আপ্রাণ কিন্তু বৃথা চেষ্টা। তার মুখ দিয়ে গঙ্গানের মতো কিছু অস্পষ্ট শব্দ বের হচ্ছে, যা কান্নার চেয়েও করুণ। খলিল বিকট এক হাসি দিয়ে টিনার সামনে হাঁটু কেড়ে বসলো। তার লোলুপ দৃষ্টি টিনার আপাদমস্তক খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। লোকটার চোখের কোণে এক জঘন্য লালসা চিকচিক করেছে। তার খুব ইচ্ছে হচ্ছে টিনার শরীরে নিজেই ওই নোংরা হাতের স্পর্শ লাগাতে, কিন্তু পাশে নিজের বোন রৌশনারা দাঁড়িয়ে থাকায় সে সুযোগটি নিতে পারছে না। খলিল টিনার মুখের বাঁধনটা খুলে দিতেই সে ফুসফুস ভরে বাতাস দিল। টিনা চিৎকার করে উঠল, তোমরা আমাকে এভাবে বেঁধে রেখেছ কেন? মা, আমাকে এখানে কেন এনেছ? কি চাও তোমরা?
রৌশনারা বেগম এক ঝটকা টিনা বাহু ধরে টেনে তাকে সোজা করে বসালেন। তারপর টিনা চোয়াল শক্ত করে চেপে ধরে হিসিয়ে বললেন, তুই বুঝতে পারছিস না কেন আমি তোকে এখানে এনেছি? এত বোকা তো তুই নোস। টিনার সাথে ফাল নয়নে তাকিয়ে রইল। খলিল তখন পকেটের থেকে ভাঁজ করা একটা কাগজ বের করে কুটিল হেসে বলল, এই যে মা জননী, এখানে একটা সই করে দাও, তাহলেই কেল্লা পথে সই করবি আর মুক্তি পাবি। টিনা কাপা গলায় বলল, সই? কিসের কাগজ এটা? রৌশনারা বেগম তাতে দাঁত চেপে বললেন, তোর বাবার সব সম্পত্তির দলিল। তোর বাপ সব সম্পত্তি তোর নামে লিখে দিয়েছে, সেগুলোই আজ তুই আমার নামে লিখে দিবি। বলতে বলতে রৌশনারা বেগম টিনার হাতের বাঁধন খুলে দিল। কর্কশ গলায় বললেন, লক্ষ্মী মেয়ের মতো এখনই সই করবি। টিনা মুহূর্তের মধ্যে কাগজটা খপ করে ধরে দূরে ছুঁড়ে মারল। গর্জে উঠে বলল, আমি কখনো এখানে সই করব না। তোমরা এত নীচ হতে পারো? এই সামান্য সম্পত্তির জন্য আমাকে কিডন্যাপ করলে? রৌশনারা বেগম আর নিজেকে সামলাতে পারল না। প্রচণ্ড আক্রোশে টিনার গালে একটা কষে চড় মারলেন। চড়ের চোটে টিনা টাল সামলাতে না পেরে মেঝেতে ছিটকে পড়ল। কপালটা কেটে গিয়ে ঠেকল মেঝের এক ভাঙা ইটের কোনায়। জটটায় কপাল ফেটে রক্ত বের হতে শুরু করলো। কিন্তু টিনার সাথে সাথেই নিজের হাতটা পেটের উপরে রাখল। যতটা সম্ভব নিজেকে গুটিয়ে রেখে সে নিজেকে শক্ত করার চেষ্টা করল। রৌশনারা বেগম আবারও টিনার চুলের মুঠি ধরে হ্যাঁচকা টানে তাকে দাঁড় করালেন। মুখের কাছে মুখ নিয়ে এসে ধমকে বললেন, ভালোই বলছি সইটা করে দে, নাহলে কিন্তু ফল ভালো হবে না। টিনা এবার এক অবিশ্বাস্য কাজ করে বসলো। প্রবল ঘৃণা আর রাগের বসে রৌশনারার মুখে একদলা থুতু ছিটিয়ে দিল। তারপর পাখিনীর মতো গর্জে উঠল, আরিয়ান যদি জানতে পারে তোমরা আমাকে আটকে রেখেছ, তাহলে তোমাদের সে আস্ত রাখবে না। রৌশনারা বেগম রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেললেন। অপমানে তার চোখ মুখ লাল হয়ে উঠল। তিনি সর্বশক্তি দিয়ে টিনার বুকে একটা প্রচণ্ড লাথি মারলেন। টিনা এক আত্মচিৎকার করে লুটিয়ে পড়ল। এক মুহূর্তের জন্য মনে হলো তার দম বন্ধ হয়ে আসছে। সে আবারও পাগলের মতো নিজের পেটটাই চেপে ধরল। কিন্তু রৌশনারা বেগমের রাক্ষসের রূপ তখন চরমে। তিনি টিনার শরীরের বিভিন্ন জায়গায় লাথি দিতে শুরু করলেন। রৌশনারা বেগম যখন টিনার পেটে লাথি দিতে উদ্যত হলো, টিনা তখন প্রাণপণে রৌশনারা পা চেপে ধরল। যন্ত্রণায় কাতর হয়ে সে মাটির সাথে মিশে গেল। খলিল পাশ থেকে এতক্ষণ সব লক্ষ্য করেছিল। সে হঠাৎ পুরো কুচকে এগিয়ে এলো, কুটিল দৃষ্টিতে তাকিয়ে বলল, কি ব্যাপার? অনেকক্ষণ ধরে দেখছি তুই শুধু পেটে হাত চেপে আছিস। পেটে কি আছে শুনি? রৌশনারা বেগমও থেমে গেল। সন্ধিহান চোখে তাকিয়ে বললেন, ঠিকই তো, বল, সত্যি করে বল, পেটে হাত দিয়ে আছিস কেন? পেটে কি? টিনা আরও কুকড়ে গেল। দুই হাত দিয়ে নিজের পেটকে আষ্টে পিষ্টে আগলে রেখে ধরা খোলায় বলল, কিছু না, কিছু না আমার পেটে। রৌশনারা বেগম যেন এক পৈশাচিক আনন্দ খুঁজে পেলেন। টিনার ওই কুকড়ে যাওয়া আর পেটে হাত দিয়ে আড়াল করার ভঙ্গিটা তার সন্দেহকে নিশ্চিত করে দিল। তিনি আবারও পা উঁচিয়ে টিনার পেটে আঘাত করতে উদ্যত হতেই টিনা পাগলের মতো ঝাঁপিয়ে পড়ল, তার পা দুটো জড়িয়ে ধরল। কান্নায় ভেঙে পড়ে হাহাকার করে উঠল সে, দোহাই লাগে মা, আমার পেটে আঘাত করো না। তুমি আমার শরীরে যেখানে খুশি আঘাত করো, আমি কিচ্ছু বলবো না। কিন্তু আমার পেটে যে ছোট্ট একটা প্রাণ বড় হচ্ছে, আমি তো এখনও ওর বাবাকে এই সম্বাদটা দিতে পারিনি। ওর অস্তিত্ব তো যে কেবল আমার গর্বে দানা পেতেছে। দয়া করো মা, আমার বাচ্চাকে মেরো না। টিনার এই বুকফাটা আর্তনাদ আর আকুতি রৌশনারা বেগম এবং খলিলের কাছে স্রেফ একটা সস্তা কমেডি নাটকের সংলাপ মনে হলো। তাদের পাথর হৃদয়ের বিন্দুমাত্র করুণা জাগল না। উল্টো দুজনের মুখে ফুটে উঠল পৈশাচিক হাসি। রৌশনারা বেগম আর কোনো কথা না শুনেই পূর্ণ শক্তিতে পা চালিয়ে দিলেন। তবে এবার লাথিটা সরাসরি পেটে না লাগে পেটের এক পাশে সজোরে আঘাত করল। টিনা চিটকে গিয়ে পাশে দেওয়ালের সাথে ধাক্কা খেল। মেয়েটার আকাশপাটার যন্ত্রণায় চিৎকারে জীর্ণ রুমের চারিপাশে কেঁপে উঠল। কিন্তু সেই জঘন্য মানুষ দুটো হৃদয় গড়ল না। টিনার মেঝেতে ধুলোয় পড়ে ছটপট করতে লাগলো যন্ত্রণায়। তার মনে হচ্ছিল ফুসফুসের বাতাস বেরিয়ে আসছে, দম নিতে পারছে না সে। যন্ত্রণায় তার চোখের মনি যেন কঠোর থেকে বেরিয়ে আসতে চাইছে। ঠিক সেই মুহূর্তে ভারী বুটের শব্দে লোহার দরজাটা আবার খুলে গেল। ঘরে আরেকজন মানুষের প্রবেশ ঘটল। সেদিকে তাকাতেই টিনা বিস্ময়ের সীমা রইল না। যন্ত্রণার মাঝেও তার শরীর যেন হিম হয়ে গেল। রৌশনারা বেগম এবং খলিলের মুখে একটা চওড়া হাসি ফুটে উঠল আগন্তুককে দেখে। টিনা নিচের পেটে হাত দিয়ে প্রাণপণে আগলে রাখে ব্যথাতুর। কম্পন কণ্ঠে স্পষ্ট সুরে বলল, তুমি তো তৌহিদ, তুমি তুমি এসবের সাথে জড়িত? তৌহিদ কোনো উত্তর দিল না, বরং পৈশাচিক উল্লাসে ফেটে পড়ল। সে অট্টহাসে করে বন্ধ দেওয়ালে প্রতিধ্বনিত হয়ে পুরো রুম কাঁপিয়ে তুলল। তৌহিদের সাথে সাথে সেই পাশবিক হাসিতে যোগ দিল রৌশনারা বেগম আর খলিল। টিনা কেবল অসহায় চোখে চেয়ে। তৌহিদ হাসতে হাসতে টিনার একদম সামনে এসে মেঝেতে বসল। টিনার বিধ্বস্ত চেহারার দিকে তাকিয়ে তার চোখের মনি তীক্ষ্ণ হয়ে উঠল। টিনার ঠোঁট কেটে রক্ত ঝরছে, কপাল থেকে তাজা রক্তের ধারা গড়িয়ে পড়েছে। টিনা এই রক্তাক্ত অবস্থা থেকে তৌহিদ হঠাৎ হিংস্র বাঘের মতো গর্জে ওঠে খলিল আর রৌশনারা বেগমের দিকে তাকিয়ে বলল। সে চিৎকার করে ঘাড় কাঁপিয়ে বলল, তোমাদের সাহস কি করে হলো ওর গায়ে হাত তোলার? আমি কি তোমাদের বলেছিলাম আমি টিনার গায়ে কোনো আঘাত করতে? আমি ওকে অক্ষত অবস্থায় চেয়েছিলাম।
তৌহিদের সেই ভয়ঙ্কর চিৎকারে খলিল আর রৌশনারা দুজনেই ভয়ে কেঁপে উঠলেন। তারা তৌহিদের এই উন্মাদনা দেখে কয়েক কদম পিছিয়ে গেলেন। তৌহিদ পরক্ষণে নিজেকে সামনে নিয়ে শীতল কণ্ঠে প্রশ্ন করল, কাজীকে খবর দিয়েছিলে তো? কাজী শব্দটা শোনামাত্র টিনার শিরদাঁড়া দিয়ে একটা হিমশীতল স্রোত বয়ে গেল। সে চোখ বড় বড় করে বিস্ময়ে আর আতঙ্কে বলে উঠল, কাজী? কিসের কাজী? কেন ডেকেছেন কাজী? তৌহিদ টিনার কথার উত্তর দিল না। তার নীরবতা যেন আরও বেশি ভয়ঙ্কর। ওদিকে খলিল আর রৌশনার বেগম যেন অবাক হওয়ার শেষ সীমানায় পৌঁছে গেছে। খলিল তোতলাতে তোতলাতে বলে উঠলেন, এসব কি বলছিস তৌহিদ? এখন কাজী দিয়ে কি কাজ? আমাদের তো এখান থেকে দ্রুত সরতে হবে। তৌহিদ টিনার চোখের দিকে এক সম্মোহিত অথচ তীক্ষ্ণ দৃষ্টি নিবদ্ধ করে ঘোষণা করল, কাজ কি মানে? বিয়ে করবো টিনাকে এই মুহূর্তেই। ও আজ এই ঘর থেকে তৌহিদের স্ত্রী হয়ে বের হবে। রৌশনারা বেগম যেন নিজের কানে বিশ্বাস করতে পারছে না তৌহিদের কথা। তিনি তীব্র বিস্ময় আর বিরক্তি নিয়ে চিৎকার করে উঠলেন, তৌহিদ, তুই কি পাগল হয়ে গিয়েছিস? এই মেয়েকে কেন বিয়ে করতে যাবি তুই? তুই তো কেবল আমাদের কথা মতো টিনার সাথে ভালোবাসার নাটক করছিলি। কিন্তু টিনা তোকে কোনোদিন ভালোবাসতে চায়নি। তাই তো আমাদের সেই সাজানো প্ল্যানে ভেস্তে গেল। টিনা অবিশ্বাসের দৃষ্টিতে রৌশনারার দিকে তাকিয়ে রইল। তিনি কিভাবে যেন এক জঘন্য ষড়যন্ত্রের প্রধান কারিগর হতে পারেন তা তার কল্পনাতেও ছিল না। অসহ্য শারীরিক যন্ত্রণার মাঝেও সে কেবল অশ্রুজল নয়নে পালপাল করে এই নোংরা খেলার দিকে তাকিয়ে রইল। তৌহিদ এবার ধীরগতিতে টিনার সামনে হাঁটু কেড়ে বসল। তার চোখে তখন এক অদ্ভুত উন্মাদের মতো তেজ। টিনা ভয় আর ঘৃণায় কিছুটা পিছিয়ে গিয়ে দেওয়ালের সাথে মিশে গেল। তৌহিদ ভাঙা অথচ গম্ভীর গলায় বলতে শুরু করলো, টিনা, তুমি আমাকে ভুল বোঝো না। বাবার ফুপির কথাগুলো সবটা সত্য নয়। আমি তোমাকে সব খুলে বলছি। তোমার বাবার সম্পত্তি নিজেদের নামে নেওয়ার জন্য আমরা প্ল্যান করেছিলাম তোমাকে আমার প্রেমের জালে ভাসাবো। কিন্তু তুমি আবার প্রেমে পড়লে না, আমাকে ভালোও বাসলে না। তৌহিদ এক মুহূর্ত থামল। তার চোখে তখন এক হিংস্র আক্ষেপ ফুটে উঠল। সে আবার বলল, তারপর দুর্ভাগ্যবশত ওই আরিয়ানের সাথে তোমার বিয়ে হয়ে গেল। তারপরও আমিও দমে যাইনি। আমি ভেবেছিলাম তোমাকে আরিয়ানের থেকে আলাদা করে চিনিয়ে এনে বিয়ে করব। কিন্তু তাও সম্ভব হলো না। তবে জানো না, এই ভালোবাসার নাটক করতে করতে আমি কখন যে সত্যিই তোমার প্রেমে পড়ে গেছি আমি নিজেও জানি না। তাই এই মুহূর্তে আমি সিদ্ধান্ত নিয়েছি, দুনিয়া যেদিকে যাক, আজ আমি তোমাকেই বিয়ে করব। টিনা নিজের শরীরের শেষ শক্তিটুকু সঞ্চয় করে চিৎকার করে উঠল। কিন্তু অনাহার আর অমানসিক নির্যাতনের কারণে সে চিৎকার ভীষণ ক্ষীণ আর করুণ শোনালো। সে ধুকতে ধুকতে বলল, অসম্ভব। আপনাকে বিয়ে করা কোনোদিন সম্ভব নয়। আমি বিবাহিত। আরিয়ান আমার স্বামী। ঠিক সেই মুহূর্তে ঘরের কোণে দাঁড়িয়ে থাকা রৌশনারা বেগম এক চরম সত্য ফাঁস করে দিলেন। তিনি তীক্ষ্ণ স্বরে তৌহিদকে উদ্দেশ্য করে বললেন, তুই ভুল ভাগ করছিস তৌহিদ। এই মেয়েকে নিয়ে কি করবি? টিনা প্রেগনেন্ট। তৌহিদ যেন আকাশ থেকে পড়ল। তার পুরো শরীর মুহূর্তের জন্য পাথর হয়ে গেল। পরক্ষণে সে একটা হিংস্র পশুর মতো ঝাঁপিয়ে পড়ে টিনার মুখটা দু হাতে শক্ত করে চেপে ধরল। তার চোখ দুটো রক্তবর্ণ হয়ে উঠল। সে বিড়বিড় করে বলতে লাগলো, টিনা, আমার টিনা, জান আমার, সত্যিই কি তুমি প্রেগনেন্ট? কবি যা বলছে তাকে সত্যি? আমার কিছুতেই বিশ্বাস করি না। টিনা ব্যথায় কুঁকড়ে যাচ্ছিল। তার পেটের ভেতরে এক অসহ্য মোচড় অনুভব করছিল সে। সে কাঁদতে কাঁদতে আকুতি করল, প্লিজ, আল্লাহর দোহাই লাগে, আমাকে যেতে দিন। আমার খুব কষ্ট হচ্ছে। এভাবে করলে আমার গর্ভের বাচ্চার ক্ষতি হয়ে যাবে। তৌহিদ যেন থমকে গেল। সে টিনার চোখের দিকে একদৃষ্টে তাকিয়ে থেকে অস্পষ্ট স্বরে আবারও জিজ্ঞেস করল, তার মানে সত্যিই তুমি গর্ভবতী? আরিয়ানের সন্তান তোমার গর্ভে? টিনা যন্ত্রণার চোখ বন্ধ করে অসহায়ভাবে শুধু ওপর নিচ মাথা নাড়ল। তৌহিদ কিছুক্ষণ স্তব্ধ হয়ে টিনার দিকে তাকিয়ে রইল। তার পাথরের মতো স্থির দৃষ্টি দেখে টিনার বুকের ধুকপুকানি বেড়ে গেল। হঠাৎ তৌহিদের ঠোঁটের কোণে এক বিষাক্ত হাসি ফুটে উঠল। সে খুব শান্ত গলায় বলে উঠল, তোমার পেটের বাচ্চাকে আমি মারবো না টিনা। আমি এতটাও পাষাণ না। আসলে আমি তো তোমাকে সত্যিই ভালোবাসেছি। তাই তোমার উপর এতটা নির্দয় হতে পারছি না। তৌহিদের মুখে এই কথা শুনে টিনা যেন মরুভূমি থেকে এক পশলা বৃষ্টির দেখা পেল। একটা স্বস্তির নিঃশ্বাস পেলে সে ভাবল, তৌহিদের ভেতরে হয়তো এখনো সামান্য মনুষ্যত্ব বাকি আছে। সে খুব মিনতি ভরা কণ্ঠে বলল, তাহলে দয়া করে আমাকে যেতে দিন। আমাকে আমার স্বামীর কাছে ফিরিয়ে যেতে দিন। টিনার কথা শেষ হতেই তৌহিদ পশুর মতো ক্ষিপ্ততাই ওর একদম কাছে সরে এলো। টিনার কানের কাছে মুখ নিয়ে তপ্ত নিঃশ্বাস ফেলে পৈশাচিক স্বরে ফিসফিসিয়ে বলল, বাসর রাতে তোমার পেটের সন্তান এমনিতেই নষ্ট হয়ে যাবে মেরি জান। তখন আর তোমার শরীরের ওই আরিয়ানের কোনো চিহ্ন বাকি থাকবে না। টিনা এক মুহূর্তে জমে বরফ হয়ে গেল। তার সারা শরীর তত্তর করে কাঁপতে শুরু করলো। আতঙ্কে মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। কেবল দুচোখ পেয়ে নোনা জলে ধারা নামছে। তৌহিদ ঝাটকা দিয়ে উঠে দাঁড়ালো। খলিল তার দিকে তাকিয়ে কর্কশ স্বরে বলল, কি বলছিস? কানে যাচ্ছে না বাবা। আমি যা বলছি তাই করি। এখনই এই কাজকে আসতে বলো। খলিল কিছুটা শঙ্কিত হয়ে বললেন, তৌহিদ, তুই এটা ঠিক করছিস না। এই অবস্থায় বিয়ে করলে বড় ঝামেলায় পড়বি তুই। পুলিশ আমাদের হদিশ পেয়ে যাবে। তৌহিদ সপাতে একটা জামটা দিয়ে বলল, তোমাদের সম্পত্তি দরকার, সেটা তোমরা পেয়ে যাবে।
আমি টিনাকে বিয়ে করে আজ রাতের মাঝেই দেশ ছাড়বো, বুঝতে পারলে? কেউ আমাদের নাগাল পাবে না। টিনা নিজের শেষ শক্তিটুকু সঞ্চয় করে আবার চিৎকার করে উঠল, এটা ঠিক করছো না তোমরা। আরিয়ান তোমাদের কাউকে আস্ত রাখবে না, আল্লাহর দোহাই লাগে, আমাকে যেতে দাও, আমার বাচ্চার ক্ষতি করো না। তৌহিদ এবার আর কোনো কথা শোনার ধার থারল না। সে কর্কশভাবে টিনার 2 হাত টেনে ধরে শক্ত দড়িতে পেতে ফেলল। টিনার দুর্বল শরীরে সেই অমানসিক শক্তির সামনে হার মানল। এরপর একটা নোংরা কাপড় দিয়ে টিনার মুখটা শক্ত করে বেঁধে দিল তৌহিদ। মির্জাবাড়ির ড্রয়িং রুমে তখন শ্মশানের মতো নীরবতা। চারিদিকে বাতাস যেন ভারী হয়ে আছে। প্রত্যেকের মুখে উৎকণ্ঠা আর শঙ্কার কালো ছায়া। টিনা নিখোঁজ হওয়ার পর থেকেই বাড়ির প্রতিটি মানুষই যেন পাথর হয়ে গেছে। ইতিমধ্যে পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা চারিপাশে রাস্তার সিসিটিভি ফুটেজ সহ খুঁটিয়ে খুঁটিয়ে পরীক্ষা করেছে। ঠিক সেই মুহূর্তে ঝড়ের বেগে মির্জাবাড়িতে এসে উপস্থিত হলো রিনি। মেয়েটার চোখের জল থামছেই না। চেহারায় রাজ্যের দুশ্চিন্তা আর অপরাধবোধের ছাপ স্পষ্ট। সিসিটিভি ফুটেজে দেখা গেল তুর্নার রাস্তায় একপাশে দাঁড়িয়ে রিকশার জন্য অপেক্ষা করছিল। হঠাৎ একটি কালো গাড়ি এসে তার সামনে থামল। মুহূর্তের মধ্যে গাড়ি থেকে 3 জন লোক বেরিয়ে এসে টিনার মুখে রুমাল চেপে ধরল এবং নিথর টিনাকে গাড়িতে তুলে নিয়ে নিমিষে অদৃশ্য হয়ে গেল। এই দৃশ্য দেখার পর মির্জাবাড়ির সবার বুক কেঁপে উঠল। আরিয়ান যেন হিতাহিত জ্ঞানশূন্য হারিয়ে ফেলেছে। তার মুখের থেকে কোনো কথাই বের হচ্ছে না, কেবল চোখ দুটো দিয়ে আগুনের ফুলকি ঝরছে। গাড়ির নাম্বার প্লেটটা কায়দা করে ঢেকে রাখা হয়েছে, তাই পুলিশও কোনো পুলকিনারা পাচ্ছে না। ঠিক তখন রিনি কাঁপা কাঁপা গলায় সিসিটিভির স্ক্রিনের দিকে আঙুল উঁচিয়ে বলে ওঠে, আমি এই গাড়িটা চিনি। রিনির কথা শোনা মাত্রই ঘরের সবাই একচোখে তার দিকে তাকালো। আরিয়ান পাগলের মতো রিনির সামনে গিয়ে দাঁড়ালো। তার 2 হাত শক্ত করে চেপে ধরে ধমকের সুরে জিজ্ঞেস করলো, কার গাড়ি এটা রিনি? জলদি বলো, কার গাড়ি এটা? রিনি বলল, এটা আমার মামার গাড়ি, খলিল মামার গাড়ি। রিনির কথাটি শোনার পর মুহূর্তে যেন পুরো বাড়ি স্তব্ধ হয়ে গেল। সবার চোখের সামনে যেন এক ভয়ঙ্কর সত্য উন্মোচিত হলো। খলিল হাওলাদার আর রৌশনারা তিরিনাকে একটা জরাচীর্ণ চেয়ারের সাথে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। তার হাত পাগুলো দড়ির বাঁধনে নীল হয়ে আছে। অসহ্য শারীরিক যন্ত্রণা আর মানসিক যন্ত্রণায় আতঙ্কে টিনা নিজের চোখ দুটো খুলে রাখতে পারছে না। বারবার অবচেতন হারিয়ে যাওয়ার উপক্রম হচ্ছে, তবুও সে অবচেতন অনুভব করার চেষ্টা করছে তার পেটের ভেতরে বেড়ে ওঠা সেই ছোট্ট অস্তিত্বকে, তার আর আরিয়ানের ভালোবাসার শেষ চিহ্ন। সামনে তৌহিদ এক পৈশাচিক শান্তিতে বসে আছে। এর মধ্যে ঘরে প্রবেশ করেছে একজন বৃদ্ধ কাজী সাহেব। তার ভীত সম্রাস্ত মুখ দেখে বোঝা যাচ্ছে তাকে জোর করে তুলে আনা হয়েছে। টিনা শেষবারের মতো আকুতি জানিয়ে কাপা গলায় বলল, আমি অন্তঃসত্ত্বা, আল্লাহর দোহাই লাগে, এসব করবেন না, দয়া করুন আমাকে। কাজী সাহেব তৌহিদের দিকে ফিরে করুণ স্বরে বলল, বাবা তৌহিদ, তুমি এসব ঠিক করছো না। এই বিয়ে তো শরীয়তের মতো জায়েজ হবে না। আমি এই বিয়ে দিতে পারবো না। কাজী সাহেবের কথা শেষ হওয়ার আগেই তৌহিদ তার পকেট থেকে চকচকে রিভলভার বের করলো। এক মুহূর্ত দেরি না করে সেটা কাজীর কপালে ঠেকে শীতল কণ্ঠে বলল, বিয়ে করাবি নাকি মরবি সেটা তোর সিদ্ধান্ত, আমার সময় খুব কম। খলিল আর রৌশনারা বেগম তৌহিদকে অনেক বোঝানোর চেষ্টা করেছেন, কিন্তু তৌহিদের হিতাহিত শূন্য জ্ঞান শূন্য রৌশনারা বেগম ভয়ে ফিসফিসিয়ে বললেন, ভাইজান, তোমার ছেলে যা করছে সেটা নির্ঘাত পাগলামো, আমরা সবাই ধরা পড়ব, দেখে নিও। খলিল কেবল নিজের কপালে হাত দিয়ে স্তব্ধ হয়ে বসে রইলেন। নিচের শাসানোর ছকে এভাবে বুমেরাং হয়ে আসবে তা তিনি ভাবেননি। মৃত্যুর ভয়ে কাজী সাহেব কাঁপতে কাঁপতে বিয়ে পড়ানো শুরু করলেন। যখন টিনাকে কবুল বলার জন্য চাপ দেওয়া হলো, তখন টিনা তার শরীরের অবশিষ্ট সমস্ত শক্তি এক করে চিৎকার করে উঠল, জীবন থাকতে আমি কবুল বলবো না। আমি আমার সব সম্পত্তি তোমাদের নামে লিখে দিচ্ছি, যা চাও তাই নাও, শুধু আমাকে এখান থেকে ছেড়ে দাও। তৌহিদ এবার আদুরে গলায় বলল, দেখো টিনা জান, আমার জেদ করে না, বিয়েটা করে দাও। কথা দিচ্ছি আরিয়ানের চেয়েও বেশি ভালোবাসবো তোমায়। টিনা ঘৃণায় তৌহিদের চোখের দিকে তাকিয়ে স্পষ্ট স্বরে বলল, আমি শুধু আমার রাগী সাহেবকেই ভালোবাসি, আপনাদের মতো জানোয়ারকে নয়। রাগী সাহেব নামটা শোনা মাত্র তৌহিদের মাথায় রক্ত চড়ে গেল। সে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে পশুর মতো গর্জে উঠে রিভলভারটা টিনার কপালে সজোরে ঠেকালো। রৌশনারা বেগম আর খলিল হাওলাদার তখন আতকে দিশেহারা। তৌহিদের উন্মাদনা দেখে তাদের বুকের ভেতরটা দুরু দুরু কাঁপছে। তৌহিদ এখন পুরোপুরি হিতাহিত জ্ঞানশূন্য। সে ঝাপটা মেরে টিনার পেছনে গিয়ে ওর চুলের মুঠি শক্ত করে টেনে ধরল। টিনা ব্যথায় কেঁকিয়ে উঠল, কিন্তু সেই চাপা আর্তনাদ শোনার মতো কোনো মানুষ সেখানে নেই। তৌহিদ তাতে দাঁত চেপে টিনার মুখের একদম কাছে নিয়ে বিষাক্ত নিঃশ্বাস ফেলে হিসিয়ে বলল, তোরে ভালোবাসি বলে আজও জানটা রেখেছি, নইলে কবে তোরে মেরে এই মাটির নিচেই চাপা দিয়ে দিতাম। বলে চুলের মুঠিতে এক প্রবল হ্যাঁচকা টান দিয়ে টিনাকে ছেড়ে দিল সে। টিনা সামলাতে না পেরে চেয়ার সহ উল্টে সজরে মেঝেতে আছড়ে পড়ল। মাথার ক্ষতটা আবারও ফেটে রক্ত ঝরতে শুরু করেছে। টিনা এখন আর চিৎকার করার মতো সামান্য শক্তিটুকুও নেই, কেবল এক অসহ্য যন্ত্রণায় সে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছে।
তার সেই হাঁপুট টানা নিঃশ্বাসের শব্দেই যেন ঘরের বাড়ি বাতাসকে নীরবতাকে আরও ভাঙচুর করে ফেলেছে। ঠিক সেই মুহূর্তে রাতের নিস্তব্ধতা চিরে বাহিরে থেকে পুলিশের গাড়ি সাইরেন শব্দ ভেসে এলো। লাল নীল আলোর ঝিলিকে জানালা কাঁচ ভেদ করে অন্ধকার ঘরে আশ্রে পড়েছে। রৌশনারা বেগম আর খলিল শোনা মাত্রই থরথর করে কাঁপতে শুরু করলেন। রৌশনারা কাঁপা কাঁপা গলায় বললেন, ভাইজান, পুলিশ এসে গেছে, এখন কি হবে? আমরা তো শেষ। তৌহিদ পুলিশের গাড়ির শব্দ শুনে এক মুহূর্তের জন্য থমকে গেল। তৌহিদ কিং কর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে রইল। ঠিক কী ঘটেছে তা বুঝে ওঠার আগের শব্দে দরজা ভেঙে ভিতরে হুড়মুড় করে ঢুকে পড়ল পুলিশ বাহিনী। আর তাদের সাথে ঝড়ে পেকে ঢুকলো আরিয়ান। ঘরের মেঝেতে রক্তাক্ত ও বিধ্বস্ত অবস্থায় ট্রিনাকে পড়ে থাকতে দেখেই আরিয়ানের বুকের ভেতরটা যেন আশ্রে পড়ল। সে পাগলের মতো দৌড়ে গিয়ে ফ্লোরে হাঁটু গেড়ে বসে টিনাকে নিজের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। টিনার কাটা ঠোঁট থেকে তখনও তাজা রক্ত পড়ছে, শাড়ির নিচের অংশে লাল রক্তের গাঢ় প্রলাপ ছাপ। টিনা অতি কষ্টে ক্ষীণ ও ঝাপসা দৃষ্টি মেলে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান নিজের সবটুকু আবেগ দিয়ে টিনাকে পাঁজরের সাথে পিছিয়ে ধরে আর্তনাদ করে উঠল, শ্যামালিনী, রাগী সাহেব, আমাদের সন্তান। টিনা নিজের পেটের উপরে হাত রেখে কাঁপা কাঁপা গলায় অস্পষ্ট স্বরে কথাটা বলল। কথাটা আরিয়ানের কানে পৌঁছাতেই সে যেন পাথর হয়ে গেল। সে বাবা হতে চলেছে। এই চরম সত্যটা এই ভয়ঙ্কর মুহূর্তে তাকে আনন্দ দেবে নাকি প্রিয়তমার এই মুমূর্ষ অবস্থা দেখে বুক ফেটে যাবে, সেটুকু ভাবার বা বোঝার ক্ষমতাও এখন তার নেই। টিনা তার রক্তমাখা দুর্বল হাতটা আরিয়ানের গালের ওপর রেখে শেষ মিনতি করে বলল, বাঁচান, আমাদের সন্তানকে বাঁচান। বলে টিনার হাতের শেষ শক্তিটুকু যেন শুনলে মিলিয়ে গেল। হাতটা খসে পড়ল আরিয়ানের গাল থেকে, আর পুরো শরীরটা নিথর হয়ে লুটিয়ে পড়ল আরিয়ানের বুকের ওপরে। চোখ দুটো বন্ধ হয়ে গেল। আরিয়ানের মাথাটা তখন বনবন করে ঘুরছে। নিজের জগৎটাকে এভাবে নিস্তেজ হয়ে যেতে দেখে সে ত্রিনাকে আঁকড়ে ধরে টুকরে কেঁদে উঠল। তার সেই বুক ফাটা কান্নায় ঘরে ভারী বাতাসও যেন কেঁপে উঠল। এক পর্যায়ে নিজেকে সামনে নিয়ে সে টিনাকে দুই হাতে পাজা কোলে করে তুলে নিয়ে উঠে দাঁড়ালো, কিন্তু সামনের দিকে এক পা বাড়াতেই পারছে না সে। পুরো দুনিয়ায় যেন তার চোখের সামনে টলমল করছে। তবুও নিজের অস্তিত্বকে বাঁচাতে আরিয়ান তার টলমলে আঁকাবাঁকা পায়ে টিনাকে বুকে চেপে ধরে সেই নরক থেকে বেরিয়ে গেল। হাসপাতালের সাদা করিডোর চিরে পাগলের মতো দৌড়ে যাচ্ছে আরিয়ান মির্জা। তার দুহাতে আগলে রাখা নিথর শ্যামালিনী, যার শরীর থেকে ছড়া রক্তে ভিজে একাকার আরিয়ানের স্বাদ। আরিয়ান ছুটছে তার গলার সমস্ত শক্তিতে, ডক্টরকে ডাকছে। আতঙ্কে আর পরিশ্রমে তার পা দুটো বারবার থমকে যাচ্ছে, চোখের সামনে চারিদিকে অন্ধকার হয়ে আসছে। ঠিক তখনই একজন নার্স স্ট্রেচারে হয়ে হাজির হলেন। টিনাকে স্ট্রেচারে শুয়ে দেওয়া হলো। তার চোখ দুটো অর্ধেক খোলা, চোখের মনির ভিতরে অদ্ভুত কম্পন যেন শেষবারের মতো তার রাগী সাহেবকে দেখে নিতে চাইছে সে। আরিয়ান টিনার বরফ শীতল হাত দুটো নিজের মুঠোয় পুরে ডুকরে কেঁদে ওঠে। আমাকে ছেড়ে যেও না শ্যামালিনী, তুমি না থাকলে তোমার এই রাগী সাহেব মরে যাবে, নিঃশ্বাস বন্ধ হয়ে মরে যাবে। ডিউটি ডক্টর টিনার অবস্থা থেকে আতঙ্কিত হলেন। নার্সদের উদ্দেশ্যে করে চিৎকার করে পড়লেন, শিগগিরই ইমার্জেন্সি রুমে নিয়ে যান, প্রচুর রক্তক্ষরণ হয়েছে। টিনাকে নিয়ে যাওয়া হলো ইমার্জেন্সি রুমের ভেতরে। আরিয়ানের প্রবেশ নিষেধ। দরজার ওপাশে তখন মির্জা বাড়ির সবাই এসে পৌঁছিয়েছে। রিনিও এসেছে একরাশ দুশ্চিন্তা নিয়ে, কিন্তু আরিয়ান কারো দিকে তাকাচ্ছে না। সে ইমার্জেন্সি রুমের দরজার কাচের ফাঁক দিয়ে ঝাপসা চোখে দেখছে ভিতরে তৎপরতা। সেখানে স্বয়ং উপস্থিত আছেন ডক্টর ওমর হাওলাদার, টিনার বাবা। একজন বাবা আজ তার সমস্ত চিকিৎসা জ্ঞান আর অভিজ্ঞতার শেষে বিন্দুদের লড়াই করেছে নিজের মেয়ে আর অনাগত নাতির জীবন ভিক্ষা নিতে। আরিয়ান বিড়বিড় করে কাঁপা কাঁপা কণ্ঠে বলতে লাগলো, আমি তো চেয়েছিলাম তোমার চোখের নেশার গভীরে সর্বনাশ হতে, তোমার প্রথম প্রেমে সর্বনাশ হতে। আর তুমি কিনা বিচ্ছেদের আগুনে আমার সর্বনাশ করতে যাচ্ছ শ্যামালিনী, এতটাও আশা করিনি আমি। আরিয়ান যন্ত্রণায় করিডোরের ফ্লোরে থপ করে বসে পড়ল। দুই হাতে নিজের মাথাটা চেপে ধরে সে মনে হচ্ছে মস্তিষ্কের ভেতরে প্রবল কোনো ভূমিকম্প শুরু হয়েছে। সময় যেন থমকে দাঁড়িয়েছে, ঠিক কতক্ষণ তা জানার নেই। ইমার্জেন্সি রুমের দরজা খুলে বেরিয়ে আসলেন ওমর হাওলাদার এবং অন্য চিকিৎসকরা। ওমর সাহেবের মুখটা ঘামে ভেজা, চোখ দুটো লাল হয়ে আছে। আরিয়ান এক মুহূর্ত দেরি না করে ওমর হাওলাদারের সামনে গিয়ে দাঁড়ালেন। তার কণ্ঠ তখন হাজারো উৎকণ্ঠা আর ভয়। সে কোনো মতো নিজেকে সামনে নিয়ে জিজ্ঞেস করলেন, বাবা, ট্রিনা কেমন আছে এখন? ডক্টর ওমর হাওলাদার তার ক্লান্ত বুকে এক চিলতে প্রশান্তির হাসি ফুটিয়ে তুললেন। আরিয়ানের কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বললেন, ভয় নেই বাবা, টিনা এখন বিপদমুক্ত। সৃষ্টিকর্তার অশেষ কৃপা যে তোমার সন্তানও একদম ঠিক আছে। টিনা 2 মাসের অন্তঃসত্ত্বা। কথাটা শোনা মাত্র আরিয়ানের বুকের ভেতর থেকে একটা বিশাল পাথর নেমে গেল। এতক্ষণে সেই দম বন্ধ করা আতঙ্ক এক লম্হায় বদলে গেল এক অনির্বাচনীয় সুখে। তার ঠোঁটের কোণে ফোটা সেই হাসি যেন মির্জা বাড়ির সবার মুখে এক মুহূর্তে খুশির জোয়ার নিয়ে এলো। বাড়ির বড়রা কৃতজ্ঞতায় চোখ মুছলেন, আর আরিয়ানের মনে হলো সে যেন এক নতুন পৃথিবী ফিরে পেয়েছে। আরিয়ান বাকল হয়ে বলল,
বাবা, আমি কি একবার টিনার সাথে দেখা করতে পারি প্লিজ? ওমর সাহেব মৃদুস্বরে বললেন, এখন দেখা না করাই উত্তম হবে। টিনা এখনো অবচেতন অবস্থায় আছে, ওর প্রচুর বিশ্রামের প্রয়োজন। আরিয়ান প্রায় মিনতি করে বলল, প্লিজ বাবা, একবার যেতে দিন। আমি কোনো বিরক্ত করব না, কথা দেব। শুধু এক নজর দেখবো আমার শ্যামলিনীকে। ও ঠিক আছে, এটা নিজের চোখে না দেখলে আমি শান্তি পাচ্ছি না। ওমর হাওলাদার জামাতার চোখের আকুতি দেখে আর সইতে পারলেন না। মাথা নেড়ে সায় দিয়ে বললেন, আচ্ছা ঠিক আছে, যাও, তবে খুব অল্প সময়ের জন্য। অনুমতি পাওয়ার সাথে সাথে আরিয়ান নিঃশব্দে কেবিনের ভেতরে ঢুকে পড়ল। ধবধবে সাদা বিছানায় নিথর হয়ে শুয়ে আছে তার প্রাণের প্রিয়তমা। টিনার সেই মায়াবী শ্যামলা বর্ণের মুখটা অতিরিক্ত রক্তকরণ আর মানসিক চাপে আরও ফ্যাকাশে হয়ে গিয়েছে। আরিয়ান ধীর পায়ে টিনার পেটের পাশে গিয়ে দাঁড়ালো। তার সারা শরীর এখনো ভয়ে কাঁপছে। আরিয়ান টিনার পেটের পাশে মেঝেতে হাঁটু করে বসে পড়ল। পরম মমতায় টিনার গলা জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল ছেলেটা। তার তপ্ত চোখের জল টিনার গলার কাছে আছড়ে পড়েছে। আরিয়ান পাগলের মতো টিনার কপাল, চোখ আর সারা মুখশ্রীতে অসংখ্য আদরে চুম্বন আঁকল। এ যেন তার ফিরে পাওয়ার আনন্দ। হঠাৎ করে আরিয়ানের নজর গেল টিনার পেটের দিকে। ওই ছোট্ট কামরার ভেতর টিনার শরীরের গভীরে এখন তাদের দুজনের এক নতুন অস্তিত্ব বড় হচ্ছে, তাদের ভালোবাসার শ্রেষ্ঠ ফসল। ভাবতেই আরিয়ানের ঠোঁটের কোণে এক আরও গভীর হলো। সে আলতো করে টিনার পেটের উপরে হাত রাখলো, মনে মনে প্রতিজ্ঞা করলো, এরপর থেকে তার শ্যামলিনী আর এই ছোট্ট প্রাণীটিকে কোনো বিপদের আঁচল লাগতে দেবে না সে। গধূলির শেষ আবাটুকু মুছে গিয়ে প্রকৃতির বুকে এক অন্ধকারের চাদর এখন। সন্ধ্যার শান্ত হিমেল বাতাস বয়ে যাচ্ছে মির্জাবাড়ির বারান্দা দিয়ে। হাসপাতাল থেকে ছুটি পেয়ে আজ 2 দিন হলো টিনা ঘরে ফিরেছে। সে ভয়াবহ রাতের ধকল আর রক্তক্ষরণের ধকল কাটিয়ে উঠতে ডক্টর করার নির্দেশ দিয়েছেন টিনার বিশ্রামের ব্যাপারে। সেদিন হাসপাতালে পৌঁছাতে আর সামান্য দেরি হলে হয়তো অনাগত প্রাণকে বাঁচানোই সম্ভব হতো না। আরিয়ান যেন তখন টিনার ছায়া হয়ে গিয়েছে। সন্ধ্যার পর নিজ হাতে ওকে খাইয়ে দিয়েছে, ভেজা তেওয়ালা দিয়ে শরীর পরিষ্কার করে দিচ্ছে পরম মমতায়। টিনা একটু নড়চড় করলে চাইলেই আরিয়ান জমদূতের মতো সামনে এসে হাজির। কোনো কাজই সে টিনাকে করতে দিচ্ছে না। টিনা ঠিক সামনে বসে আরিয়ান গম্ভীর গলায় বলল, শোনো শ্যামালিনী, আজ থেকে কোনো কিছু নিজ হাতে করার চেষ্টা করবে না। যখন যা প্রয়োজন হবে আমাকে বলবে। আমি 24 ঘন্টা তোমার পাশেই আছি, বুঝলে? টিনা আরিয়ানের এই অতিরিক্ত আগলে রাখা থেকে একটু অবাক হয়ে বলল, আপনি এমন করছেন কেন? আমি তো এখন ঠিক আছি, শরীরও অনেকটা স্বাভাবিক। 7-8 মাস পর না হলে আপনার সাহায্যের প্রয়োজন হতো, তবে এখন পাশে থাকলেই চলবে। এখনকার সব কাজ আমি একাই করতে পারবো। আরিয়ান পুরো কোচকে যেদি বালকের মতো বলল, একদম না, একা একা হাঁটতেও দেবো না তোমাকে। প্রয়োজনে ছোট বাচ্চাদের মতো কোলে করে নিয়ে ঘুরে বেড়াবো, তবুও তোমাকে পা ফেলতে দেবো না। আরিয়ানের এই পাগলামি দেখে টিনার মুখ ফুলিয়ে খুব ধীর কণ্ঠে আক্ষেপে সুরে বলল, মরে গেলে তো এতক্ষণে দাফনও করে দিতেন। টিনার কথাটি শেষ করার আগেই আরিয়ান বিদ্যুৎ বেগে ওকে নিচের বুকের মাঝে শক্ত করে জড়িয়ে ধরল। টিনার চুলে মুখ গুছে দিয়ে রুদ্ধ কণ্ঠে আরিয়ান বলল, ভুল বললে শ্যামালিনী। আমি তোমার দাফনের অংশ নিতে পারতাম না, কারণ ওই দিন পাশাপাশি দুটো খবর খুঁড়তে হতো। একটাতে খোদাই করে লেখা থাকতো আরিয়ান মির্জা, আর ঠিক তার পাশেরটাতে লেখা থাকতো মিসেস আরিয়ান মির্জা। আরিয়ানের বুকের ধকপকানি তখন স্পষ্ট শুনতে পাচ্ছিল টিনা। যে মানুষটি বাহিরে এত কঠোর আর রাগী, তার ভেতরে যে ভালোবাসার এমন এক বিশাল সমুদ্র লুকিয়ে আছে তা অনুভব করে টিনার চোখের কোণে চিকচিক করে উঠল। সে আর কোনো কথা না বাড়িয়ে আরিয়ানের বুকের নিচে মাথাটা সঁপে দিল। টিনা অনেকক্ষণ নিস্তব্ধ হয়ে শুয়ে রইল। বাহিরে অন্ধকার আরও ঘনীভূত হয়েছে, সাথে করে নীরবতাও। আরিয়ানের টিনার চুলের ভাঁজে আঙ্গুল চালাতে চালাতে খুব শান্ত অথচ গম্ভীর কণ্ঠে প্রশ্ন করল, ওই দিন এতটা ঝুঁকি নিয়ে একা কেন বের হলে শ্যামালিনী? আর তুমি বাড়ি থেকে বলে গিয়েছিলে যে বাবা তোমাকে যেতে বলেছিল, অথচ বাবা তো সেদিন তোমাকে কোনো কলই দেয়নি। কেন এমন করলে? আরিয়ানের বুকের ওপর থেকে মাথা তুলে সোজা হয়ে বসল। তার চোখে তখনও সেই তিনের আতঙ্কের রেশ। সে আরিয়ানের চোখের দিকে তাকিয়ে ধীর গলায় বলল, সেদিন আপনাকে কল দেওয়ার পর আমি যখন সোফায় বসেছিলাম তখন হঠাৎ আমার ফোনটা বেঁচে ওঠে। মোবাইলে হাতে নিয়ে দেখি স্ক্রিনে বাবার নাম্বার ভাসছে। আমি কল করতে ওপাশ থেকে আপু খুব রুগ্নস্বরে বলল যে উনি নাকি ভীষণ অসুস্থ। আশ্চর্যের বিষয় কি জানেন, ওপাশের কণ্ঠস্বরটা হুবহু আপুর মতোই ছিল। উনি বারবার বলেছিল যে উনি আর বাঁচবে না, শেষবারের মতো আমাকে এক নজর দেখতে চান। আপুর ওই হাহাকার ভরা আকুতি শুনে আমি স্থির থাকতে পারিনি। বাড়িতে আপনি বা মেজো ভাইয়া কেউ ছিল না, শুধু মা আর বড় মা ছিলেন। তাই দেরি না করে ওদের জানিয়েই আমি পাগলের মতো বেরিয়ে পড়ি। টিনা এক মুহূর্ত থামল, যেন সে ভয়ঙ্কর দৃশ্যগুলো তার চোখের সামনে আবারও ভেসে উঠেছে। সে আবারও বলতে শুরু করলো, রাস্তায় তখন ট্যাক্সির জন্য দৌড়ালাম। হঠাৎ একটা কালো গাড়ি আমার সামনে এসে থামলো। কিছু বুঝে ওঠার আগেই গাড়ি থেকে লোক নেমে আমার মুখে রুমাল চেপে ধরলো। এরপর সব অন্ধকার। যখন জ্ঞান ফিরল তখন নিজেকে ওই মেঝেতে হাত পা অবস্থায় আবিষ্কার করলাম। আরিয়ান পুরো ঘটনা এখন পরিষ্কার জানেন।
পুলিশের জেরায় তৌহিদ, খলিল আর রোশনারা বেগম সবকিছু স্বীকার করেছে। ওই যে সেই দিন ওমর হাওলাদার তাড়াহুড়ো করে নিজের ফোনটা কেবিনে রেখেই অপারেশন থিয়েটারে ঢুকে গিয়েছিলেন। আর সেই সুযোগটাই নিয়েছিল খলিল। সে ফোনটা চুরি করে এবং নিজ কণ্ঠে বিকৃত করে ওমর হাওলাদারের নকল করে টিনার কাছে ফোন দেয়। স্রেফ সম্পত্তির লোভে ভাগ্নিকে মৃত্যুর মুখে ঠেলে দিতে খলিল যে এত বড় জাল বিছিয়েছিল তা ভেবেই আরিয়ানের ঘেন্না হচ্ছে। আরিয়ান টিনার মাথায় পরম মমতায় হাত বুলিয়ে দিল। তার অশান্ত মনটাকে শান্ত করার জন্য নরম গলায় বলল, আচ্ছা ঠিক আছে শ্যামালিনী, যা হয়েছে তা নিয়ে আর একদম ভেবো না। এখন সব ভুলে যাওয়ার চেষ্টা করো। এবার শান্ত হয়ে ঘুমাও তো। টিনা আর কোনো কথা বাড়ালো না। অসুস্থ শরীর আর ক্লান্ত মন নিয়ে সে লক্ষ্মী মেয়ের মতো বিছানায় এলিয়ে দিল। আরিয়ান হাতের ওম আর আশ্বাসে কিছুক্ষণের মধ্যেই তার চোখের পাতায় গভীর ঘুমে নেমে এলো। আরিয়ান একদৃষ্টিতে টিনার শান্ত মুখশ্রীর দিকে তাকিয়ে রইল। ক্যাফের এক কোণের টেবিলে বসে বেশ অনেকক্ষণ ধরে সময় নিয়ে বসে আছে রিনি। চারিদিকে মানুষের কোলাহল আর কফির তীব্র ঘ্রাণ থাকলেও আজ তার মনে পড়ে আছে অন্য কোথাও। মাথার ভেতরে অবিরাম ঘুরপাক খাচ্ছে এক অদ্ভুত চিন্তা। আজকে তার জীবনের সবচেয়ে বড় আর দুঃসাহসিক সিদ্ধান্তটা নিয়ে ফেলেছে। গত বেশ কিছুদিন ধরেই সে তূর্ণার সাথে অনেকটা সময় কাটাচ্ছে। এই ছোট্ট মেয়েটা যে কবে তার এতটা আপন হয়ে গেল রিনি নিজেই তা বুঝতে পারেনি। এর আগে জীবনে কখনো কাউকে এতটা নিজের বলে মনে হয়নি তার। আর তূর্ণার প্রতি এই মায়ের টানই সে আজ এত বড় একটা পদক্ষেপ নিতে যাচ্ছে। রিনি আজ মেহরাব দেওয়ান এই ক্যাফেতে দেখা করার জন্য ডেকেছে। মেহরাব আসার কথা দিয়েছিল, কিন্তু প্রায় ৮ ঘন্টা পেরিয়ে গেলেও তার কোনো দেখা নেই। রিনি অধৈর্য হয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। সে আজ যে প্রস্তাবটা দিচ্ছে মেহরাব দেওয়ান সেটা কিভাবে গ্রহণ করবে তা ভেবেই তার বুকের ভেতরটা দূর দূর করে কাঁপছে। হঠাৎ টেবিলের উল্টো পাশে কারো উপস্থিতি টের পেয়ে মাথা তুলে তেই রিনি দেখল মেহরাব দেওয়ান দাঁড়িয়ে আছে। নিজের ভাবনায় এতটাই মগ্ন ছিল যে তিনি কখন এসে দাঁড়িয়েছেন রিনি টেরই পায়নি। সে তড়িঘড়ি করে উঠে দাঁড়িয়ে একটু অপ্রস্তুত ভঙ্গিতে বলল, আপনি কখন আসলেন? আমি আসলে খেয়ালই করিনি। এই তো মাত্র এলাম। কি এত ভাবছিলেন? গভীর মনোযোগ দিয়ে উল্টো দিকের চেয়ারটা টেনে বসতে বসতে বেশ স্বাভাবিক কণ্ঠে কথাটা বললেন মেহরাব। রিনি প্রসঙ্গ এড়াতে দ্রুত জিজ্ঞেস করল, তেমন কিছু না। তূর্ণা কি করছে? আমি তো এখনো বাসায় যাইনি, হয়তো খেলাধুলা করছে। মেহরাব একদৃষ্টিতে রিনির দিকে তাকিয়ে বললেন, তা আমাকে হঠাৎ এভাবে ডেকে পাঠালেন যে? রিনি কয়েক সেকেন্ড একদম চুপ করে রইল। নিজের হাতের আঙুলগুলো শক্ত করে মুঠি পাকিয়ে সাহস সঞ্চয় করে বলল, আমি এখন আপনাকে যে কথাটা বলবো সেটা আপনি কিভাবে নেবেন বা কি রিয়াক্ট করবেন আমার সত্যিই জানা নেই। মেহরাব কিছুটা কৌতূহল হয়ে বলল, বলে ফেলুন। রিনি আর কোনো ভনিতা করল না। এক বুক সাহস নিয়ে সরাসরি মেহরাবের চোখের দিকে তাকিয়ে আচমকা বলে উঠল, আপনি কি আমাকে বিয়ে করবেন? কথাটা শুনে মেহরাব দেওয়ানের যেন আকাশ থেকে পড়লেন। নিজের কানকে যেন বিশ্বাস করতে পারছেন না তিনি। চরম বিস্ময়ের চূড়ান্ত সীমানায় পৌঁছে তার মুখ দিয়ে কেবল একটি শব্দ বেরিয়ে এলো, হোয়াট? রিনি শুকনো ঢোক গিলল, কিছুটা ইতস্তত করে বলল, অন্তত তূর্ণাকে দেখাশোনা করার জন্য হলেও প্লিজ আমাকে বিয়েটা করুন। মেহরাব দেওয়ান হঠাৎ করে যেন ফেটে পড়লেন। ক্যাফের শান্ত পরিবেশের তোয়াক্কা না করে উচ্চস্বরে ধমকে উঠে বললেন, আপনি কি পাগল হয়ে গেছেন? এক বাচ্চার বাবাকে বিয়ে করতে চাইছেন? আমার স্ত্রী রাধিকা মারা গেলেও আমি এখনই তাকে ভালোবাসি। আর আমার মেয়েকে আমি একাই মানুষ করতে পারবো। এর জন্য আমার অন্য স্ত্রীর প্রয়োজন নেই। রিনির চোখে হঠাৎ করে জল এসে গেল। মেয়েটা সাধারণত এত সহজে কাদার মতো নয়, কিন্তু আজ সে নিজেকে সামলাতে পারল না। ভীষণ আকুতি ভরা কণ্ঠে সে বলল, প্লিজ আমাকে ফিরিয়ে দেবেন না। আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দিতে হবে না। আর আমি কখনো আপনার কাছে স্বামীর অধিকারও দাবি করব না। শুধু আপনার মামরা মেয়েটার কাছে থাকার একটা সুযোগ দিন আমাকে। আমি না হয় আপনার বাড়ির সব কাজ করে দেব, তরুণার দেখাশোনা করব। আমাকে না হয় বাড়ির কাজের লোক হিসেবে রেখে দিলেন। আপনাকে আর আমার কোনো খরচও চালাতে হবে না। আমি নিজে নিজের খরচ চালাতে পারবো। শুধু সমাজের চোখে আমাকে বৈধভাবে তরুণার মা হওয়ার অধিকারটুকু দিন। কথাগুলো বলতে গিয়ে রিনির কণ্ঠ বারবার ভেঙে আসছিল, কিন্তু মেহরাব দেওয়ানের চোয়াল রাগে আরও শক্ত হয়ে গেল। তিনি সপাটে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। দুই হাতে টেবিলের ওপর রেখে রিনির দিকে কিছুটা চোখে তাতে দাঁত চেপে বললেন, আমার ইচ্ছে করছে ঠাস করে আপনার গালে একটা চড় বসিয়ে দিতে। নির্লজ্জ মেয়ে দেখেছি, তবে আপনার মতো এমন বেহায়া ও নির্লজ্জ আমি জীবনেও দেখিনি। এরপর থেকে খবরদার আপনি আমার আশেপাশে ঘেঁষার চেষ্টা করবেন না। বিশেষ করে তন্যার আশেপাশে তো নয়। এখন আমি পরিষ্কার বুঝতে পারছি আপনি নিশ্চয়ই আমার মেয়ের মাথায় এসব উল্টাপাল্টা কথা ঢুকিয়েছেন, যার কারণে তন্যা সবসময় শুধু আপনার কথাই বলে। রিনি হতবাক হয়ে মেহরাবের দিকে তাকিয়ে রইল। তার চোখ দিয়ে অঝরে জল পড়ছে। মেহরাবের প্রতিটি কথা যেন তপ্ত সীসার মতো রিনির কানে পেচ্ছিল। মেহরাব আরও নিষ্ঠুর হয়ে বলল, আপনার মায়ের কীর্তি সব আমার জানা আছে। স্রেফ টাকার লোভে ওমর হাওলাদারকে বিয়ে করে কিভাবে তার মেয়ে টিনাকে তিলে তিলে অত্যাচার করেছিল সেটা কি ভুলে গেছেন? আপনার রক্ত কি
সেই একই বুদ্ধি বইছে। তবে শুনে রাখুন, মেহেরাব দেওয়ানের সাথে এসব বুদ্ধি খাটিয়ে কোনো লাভ হবে না। ইউ আন্ডারস্ট্যান্ড? যদি আমার সম্পত্তির উপরে এতই লোভ থাকে তবে সরাসরি বলুন। এই মুহূর্তে আপনার কত টাকা লাগবে আমি ভিক্ষা দিয়ে দিয়েছি। রিনি দু চোখ পেয়ে অবিরল ধারায় জল গড়িয়ে বলল। অপমানে তার শরীর রিরি করে কাঁপছে। জীবনে আর যাই হোক, এতটা নিজেতর অপমান সে কখনো সহ্য করেনি। মেহেরাব আর এক মুহূর্ত দাঁড়ালেন না, হনহন করে ক্যাফে থেকে বেরিয়ে গেলেন। আশেপাশে টেবিলের মানুষগুলো উৎসুক করে রিনির দিকে তাকিয়ে ফিসফিস করছে। অপমানে কুকড়ে যাওয়া রিনি কোনো মতো নিজের ব্যাগটা হাতে নিয়ে ক্যাফে থেকে বেরিয়ে এলো। রাতের অন্ধকার রাস্তায় একা হেঁটে চলছে রিনি। বারবার হাত দিয়ে চোখ মুছেছে, কিন্তু চোখের জল যেন বাদ মানছে না। পরনে একটা সাধারণ শাড়ি, চুলগুলো এলোমেলো। তাকে দেখেই মনে হচ্ছে এক সর্বহারা প্রতীক। হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে রাস্তার ধারের একটা নির্জন বেঞ্চে থপ করে বসে পড়ল সে। মুখটা দুই হাতে ঢেকে ডুকরে কেঁদে উঠল রিনি। আকাশের দিকে তাকিয়ে হাহাকার ভরা কণ্ঠে বলে উঠল, আমার মায়ের অপরাধের শাস্তি কেন আমায় দিচ্ছ খোদা? আমি তো এত ধৈর্যশীল নয়। ঠিক সেই মুহূর্তে পেছন থেকে এক ছিনতাইকারী নিঃশব্দে এসে রিনির পাশে রাখা ব্যাগটা হেঁচকা টান দিয়ে নিতে চাইল। কিন্তু রিনি যেন আজ মৃত্যুকেও ভয় পাচ্ছে না। সে বিদ্যুৎ বেগে লোকটার হাত চেপে ধরল। ছিনতাইকারী ভয়ঙ্করভাবে হাত ছাড়িয়ে ব্যাগটা নিয়ে দৌড় দিতে চাইলে রিনি আর্তনাদ করে নয়, বরং হিমশীতল কণ্ঠে বলল, আপনার কাছে কি কোনো ছুরি বা মরণাস্ত্র নেই? ছিনতাইকারী এমন আজব কথা শুনে থমকে দাঁড়ালো। সে জীবনে অনেক ভুক্তভোগী দেখেছে, কিন্তু এমন কেউ কোনোদিন কাউকে বলেনি দেখতে। সে অবাক দৃষ্টিতে রিনির দিকে তাকালে রিনি আবারও বলল, চুরি থাকলে আমাকে মেরে দিন না, ব্যাগটা তো নিয়ে নিলেন। ওটার ভেতরে ক্রেডিট কার্ড আছে, আমি পাসওয়ার্ড বলে দিচ্ছি, অনেক টাকা পাবেন, শুধু আমাকে শেষ করে দিন। চিন্তাকারী লোকটা হয়তো রিনির চোখে মুখে ফুটে ওঠা সে চরম হাহাকার দেখে ভয় পেয়ে গেল। রিনির কণ্ঠে কোনো নাটক ছিল না, ছিল এক ভয়ঙ্কর সিরিয়াসনেস। লোকটা সম্ভবত ভাবল রিনি কোনো পাগল বা আইনের লোক। সে তড়িঘড়ি করে ব্যাগটা সেখানেই ফেলে দিয়ে প্রাণের ভয়ে উল্টো দিকে দৌড়ে পালালো। রিনি ব্যাগটার দিকে তাকিয়ে কেমন পাগলের মতো খিলখিল করে হেসে উঠল। হাসতে হাসতে বিড়বিড় করে বলল, বিচিত্র এই পৃথিবী, একটা সামান্য ছিনতাইকারীও আমাকে বুঝল না। টিনা বেলকনির দোলনায় বসে আয়েশ করে আচার খাচ্ছে। তার চোখের সামনে মিহু আর লিলি মাহা উৎসবে খাবার নিয়ে ব্যস্ত। এই দুই পোষ্য পাটির মাঝে ইদানিং বেশ ভাব জমেছে। সারাক্ষণ ছায়ার মতো একে অপরের সাথে লেগে থাকে। কখনো খুনসুটি, কখনো মান অভিমান, আবার পরক্ষণে গভীর ভালোবাসা। তাদের এই সখ্যতা থেকে টিনা না হেসে পারে না। মানুষের ভালোবাসা হাজারটা জটিলতা আর স্বার্থ থাকলেও এই অবলা পশুদের ভালোবাসা কত সহজ আর স্বচ্ছ। পাহাড়ের ঝর্ণার মতো পরিষ্কার, যেখানে নেই কোনো প্রতারণা বা মিথ্যের অভিনয়ের ভয়। হঠাৎ ঘরে দরজা খোলা সজোরে শব্দে টিনার ভাবনায় ছেদ পড়ল। ঘাড় ঘুরিয়ে দেখল আরিয়ান হন্তদন্ত হয়ে রুমে ঢুকছে। অফিস ফেলে এই অসময়ে আরিয়ানকে বাড়িতে দেখে বেশ অবাক হলো টিনা। সে দোলনা থেকে ওঠার উপক্রম করতেই আরিয়ান গটগট করে বেলকনিতে এসে দাঁড়াইল। আরিয়ানের কপালে চিন্তার ভাঁজ, ভ্রু দুটো কুঁচকে আছে। সে তার স্বভাবজাত তীক্ষ্ণ দৃষ্টিতে মাথাটা খানিকটা পাকা করে টিনার দিকে তাকিয়ে রইল। আরিয়ানের এমন শক্ত চোয়াল আর থমথমে মুখচ্ছবি দেখে টিনা প্রথমের কারণ বুঝতে পারল না। সেও দুষ্টুমি করে আরিয়ানের মতো মাথাটা একটু কাত করলো এবং ভ্রু নাচিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার রাগী সাহেব, এই অসময়ে বাড়িতে? আরিয়ান দীর্ঘশ্বাস ফেলে কিছুটা বিরক্তি হয়ে বলল, তুমি কি আমাকে একটু শান্তিতে থাকতে দেবে না শ্যামালিনী? 24 ঘন্টা আমাকে জ্বালানো আর দুশ্চিন্তায় রাখাই কি তোমার প্রধান কাজ? আমি আবার কি করলাম? আম্মু কল করে বলল তুমি নাকি দুপুর থেকে কিছু খেতে চাইছো না, সমস্যাটা কি তোমার? আর এই যে সামনে আচারে পাহাড় নিয়ে বসে আছো, এসব কি? ডক্টর আর আমি দুজনেই তো তোমাকে বলেছি সীমিত পরিমাণে আচার খেতে। টিনা আচারের বাটিটা একটু আড়াল করে ধীর গলায় বলল, আচার খেতে ভালো লাগে, অন্য কোনো খাবার তো মুখে রুচছে না। আরিয়ান এবার টিনার খুব কাছে বসে ওর একটা হাত নিজের হাতের মুঠোয় দিল। তার কণ্ঠস্বর আগের চেয়ে কিছুটা নরম হলেও তাতে শাসনের সুর স্পষ্ট। তোমার নিজের জন্য খেতে কে বলেছে? নিজের জন্য না হলেও অন্তত আমার জন্য খাবে। আমাদের অনাগত সন্তানের স্বাস্থ্যর কথা ভেবে খাবে। ও তো তোমার অবহেলার ভাগিদার হতে পারে না, তাই না? টিনা আরিয়ানের চোখের দিকে অপলক তাকিয়ে রইল। আরিয়ান এবার নিজের কণ্ঠে কৃত্রিম রাগ মিশিয়ে গম্ভীর হয়ে বলল, ফার্দার যদি আর একবার শুনেছে তুমি বলেছ খাবে না বা খেতে মন চাচ্ছে না, তাহলে সত্যি সত্যি মেরে একদম পা ভেঙে করে বসিয়ে রাখবো। তখন আর দোলনায় বসে আচার খাওয়া হবে না, বুঝতে পেরেছ তুমি? আরিয়ানের এই শাশুড়ি টিনা হেসে উঠল। আরিয়ান নিজের ঠোঁটের কোণে আশা হাসিটা অতি কষ্টে লুকিয়ে পুরো নাচিয়ে বলল, আবার হাসছ? আমি কি এখানে কৌতুক করছি? টিনা হাসতে হাসতে বলল, তো কি করব? আপনি এমন কথা বলছেন, হাসবো না? না, হাসবো না। এই মায়াবী হাসি দিয়েই তো এক অসহায় পুরুষকে পুরোপুরি বশ করে ফেলেছ। আরিয়ান কিছুটা নরম হয়ে আবার বলল, এখন চলো নিচে গিয়ে লক্ষ্মী মেয়ের মতো খাবার খাবে। টিনা তবুও আলসেমি করে উঠতে চাইল না।
আরিয়ান এবার আর কোনো বাকবিতণ্ডায় গেল না। খুব বুঝে ওঠার আগেই সে দ্রুত নিচু হয়ে টিনাকে পাচা কোলে তুলে দিল। হঠাৎ এভাবে হাওয়ায় ভেসে ওঠায় টিনা আঁতকে উঠে আরিয়ানের গলা জড়িয়ে ধরল। সে অপ্রস্তুত হয়ে বলল, আরে নামান আমাকে, করছেন কি? এভাবে কোলে করে নিচে নিয়ে যাবেন? বড়রা দেখলে কি ভাববে? সবাই খুব খারাপ ভাববে তো। আরিয়ান সিঁড়ি থেকে পা বাড়াতে বাড়াতে নির্লিপ্ত ভঙ্গিতে বলল, কেউ খারাপ ভাববে না, সবাই বড়জোর এটাই ভাবে যে ছেলেটা একদম বউ পাগল হয়ে গেছে।